আগের ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, ইউনিট 5। ইউনিট 5 এর মধ্যে আমাদের যে টপিকগুলো ডিসকাস করা হবে সেগুলো হচ্ছে ইনসুলেশন এবং তার মেনটেনেন্স। তো ইনসুলেশন বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই ব্যবহার করা হয় বলে আমরা জানি। এই ইনসুলেশনগুলোকে তাদের থার্মাল রেটিং অনুযায়ী বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়ে থাকে। সেই ক্লাসিফিকেশনসগুলো আমরা আগের দিন ক্লাসে ডিসকাস করেছি। এখন এই ইনসুলেশনগুলো যেগুলো বানানো হয়, ইনসুলেটিং মেটেরিয়ালস যেগুলো থাকে, তাদের কিছু কিছু কোয়ালিটি তো থাকা উচিত। সেই কোয়ালিটিগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, যে এই কোয়ালিটি থাকলে তবেই তাকে আমরা একটা গুড ইনসুলেটার বলে কনসিডার করব। তো ইনসুলেটার হিসাবে যে মেটেরিয়ালগুলোকে আমরা ইউজ করছি, সেই মেটেরিয়ালগুলোর কিছু কিছু ডিটোরিয়েশন ঘটে। মানে তাদের যা নর্মাল লাইফ স্প্যান হওয়া উচিত, যতদিন সেই ইনসুলেটিং মেটেরিয়ালটা চলা উচিত, সেটা অনেক সময়ই চলে না, তার লাইফ স্প্যান কম হয়ে যায়। এবার এই যে ব্যাপারগুলো হয় তার পিছনে কিছু কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, কিছু কিছু ফ্যাক্টরের জন্য এরকম ঘটে। তো সেই ফ্যাক্টরগুলো আমাদেরকে দেখতে হবে যে কি কি কারণে ইনসুলেটরের কোয়ালিটি খারাপ হয়। প্রথম যে কারণ সেটা হচ্ছে হিট। ইনসুলেশন খারাপ হওয়ার প্রথম কারণ হচ্ছে হিট। এর কারণ হচ্ছে যেটা হিট জেনারেশন হয় সেটা ইলেকট্রিক্যালি স্ট্রেসড ইনসুলেশনের ক্ষেত্রে সেটা একটা কারণ তাদের কোয়ালিটিটাকে খারাপ করে দেওয়ার জন্য। মানে ইলেকট্রিক্যাল একটা স্ট্রেসের মধ্যে তো থাকে ইনসুলেশন যে মেটেরিয়াল, সেই ইনসুলেশন মেটেরিয়ালের মধ্যে যখন একটা কারেন্ট ফ্লো করে একটা ভোল্টেজের এফেক্টে, তখন সেগুলো একটা ইলেকট্রিক্যাল স্ট্রেসের মধ্যে থাকে এবং তার মধ্যে কিছু কিছু ডাই ইলেকট্রিক লস ঘটে এবং কন্ডাকশন কারেন্টও ঘটে ইনসুলেটারের মধ্যে দিয়ে। তো সেগুলো আইডিয়ালি তো ইনসুলেটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করা উচিত নয়, কিন্তু কিছুটা হলেও কারেন্ট ফ্লো করে এবং তার জন্য কিছুটা লসও হয়, সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক লস। এবং ডাই ইলেকট্রিক লস যখন হয়, লস হওয়া মানেই সেখানে একটা হিটও তৈরি হয়। এটার কারণে এক ধরনের হিটিং হয়ে থাকে। আরেকটা হচ্ছে যেটা ইনসুলেটার, সেটা তো কোনো একটা কারেন্ট ক্যারিং পার্টের ওপরে ইনসুলেট করা থাকে। কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর, তার ওপরে হয়তো ইনসুলেটর জড়ানো আছে। এখন কন্ডাক্টরটার মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কন্ডাক্টরটা তো গরম হচ্ছে। গরম হচ্ছে মানে সেখানে একটা I²R লস তৈরি হচ্ছে, তার জন্য হিট তৈরি হচ্ছে। এবার সেই যে হিটটা, সেই হিটটা তো যে ইনসুলেটরটা জড়ানো আছে তার উপরেও এসে পড়ছে, সুতরাং তার ফলেও সেটা গরম হচ্ছে, ইনসুলেটরটাও গরম হচ্ছে। মূলত এই দুটো কারণের জন্য ঘটে থাকে। একটা হচ্ছে ডাই ইলেকট্রিক লসের জন্য হয়, আর একটা হচ্ছে কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর যার উপরে ইনসুলেটরটা জড়ানো আছে, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা নিজে গরম হয় বলে তার এফেক্টে ইনসুলেটরটাও হিটেড হয়। এখন যদি আমরা দেখি যে ওই ইনসুলেটর যেটা আছে সেখান থেকে হিট যেটা আছে সেটা গরম তো হলো, সেই হিটটা চারিদিকে ছড়িয়ে পড়বে কি করে, সে চারিদিকে হিটটাকে বিকিরণ করবে কিভাবে। তার জন্য কিছু কিছু পদ্ধতি আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, বিভিন্ন পদ্ধতিতে সে হিটটাকে চারিদিকে ডিসিপেট করে দেয়। এবার অনেক সময় এমনও হয় যে ইনসুলেটরটা নিজের থেকে হিট ডিসিপেট করতে পারছে না, তার জন্য কিছু স্পেশাল কুলিং অ্যারেঞ্জমেন্টের দরকার হতে পারে। আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে ইনসুলেটর মেটেরিয়াল যেগুলো হয় তাদের যে রেজিস্ট্যান্স, সেটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে তার যে রেজিস্টিভিটি, সেই রেজিস্টিভিটিটাও টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কমে এবং তার যে লস অ্যাঙ্গেল সেটা কিন্তু ইনক্রিজ করে যায়। লস অ্যাঙ্গেল যেটা হয় সেটা কিন্তু ইনক্রিজ করে। ঠিক আছে, লস অ্যাঙ্গেল ব্যাপারটা কি? দেখো, একটা ইনসুলেটর যেটা আছে, ইনসুলেটরটা আমরা ইউজ করি কিসের পারপাসে? যাতে কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো না করে, সেটাই তো আমরা চাই। সাপোজ কোনো একটা ইনসুলেটর, একটা কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর সাপোজ আছে, এটা ধরো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার উপরে একটা ইনসুলেটিং লেয়ার দেওয়া আছে। ধরো এইদিকে একটা ইনসুলেটিং লেয়ার, আর এটা হচ্ছে একটা ইনসুলেটিং লেয়ার। আমরা সাপোজ এই জিনিসটাকে ইনসুলেটিং লেয়ারের বলে ডিনোট করছি, হ্যাঁ। আর মাঝের যে নীল অংশটা, ওটা হচ্ছে কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর। মানে নীলের ভেতরে যে অংশটা, ওটা পুরোটাই হচ্ছে কারেন্ট ক্যারি করছে, ধরা যাক। এখন আইডিয়াল কন্ডিশনে কি হয়, আমার যে কন্ডাক্টর আছে তার মধ্যে দিয়েই চার্জ ক্যারিয়ার গুলো ফ্লো করবে। ইনসুলেটরের মধ্যে দিয়ে কোনো চার্জ ফ্লো করে কি? সেটা তো আমরা চাই না, সেটা করা উচিতও নয়।
কিন্তু প্র্যাকটিক্যালি ইনসুলেটরের মধ্যে দিয়েও কিছুটা কারেন্ট ফ্লো করবে। এখন এই যে আমার কারেন্ট যেটা মেন কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে, আর একটা কারেন্ট হবে যেটা ইনসুলেটরের মধ্যে দিয়ে লিকেজ কারেন্ট, ইনসুলেটরের মধ্যে দিয়েও কিছুটা লিকেজ কারেন্ট চলে যাবে। এখন যদি সিচুয়েশনটাকে আমরা ভাবি, মানে এটা একটা বেসিক্যালি একটা আরসি প্যারালাল সার্কিটের মতো বিহেভ করবে। যেটা আমাদের মেন কারেন্ট ফ্লো করছে সেটা তারপর একটা রেজিস্টারের মধ্যে ফ্লো করছে, আর যেদিকে আমাদের লিকেজ কারেন্ট হচ্ছে মনে করো ওটা একটা ক্যাপাসিটারের মতো বিহেভ করছে। এরকম একটা সিচুয়েশন হচ্ছে। এবার এখানে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে যেটা মেন কারেন্ট, মেন সাপ্লাই থেকে যে কারেন্টটা ড্র করবে সেটা তো দুটো কারেন্টের সমষ্টি হবে। একটা হচ্ছে আমাদের মেন কারেন্ট যেটা এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটাকে যদি আমরা আইআর বলি, আর এটাকে যদি আমরা আইসি বলি যেটা আমাদের লিকেজ কারেন্ট, তাহলে আমাদের যে মেন কারেন্ট যেটা আমাদের মেন সাপ্লাই থেকে ড্র করবে সেই কারেন্টটা কত? সেটা হচ্ছে সাপোজ আই কারেন্ট। আই কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে দুটো কারেন্টের সমষ্টি, যেটা আমাদের এই রেজিস্টিভ পাথের মধ্যে দিয়ে ফ্লো করছে, সাপোজ আমি সেটাকে আইআর নাম দিচ্ছি, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ পাথের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটাকে আমি সাপোজ আইসি নাম দিচ্ছি। এখন যদি আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, তাহলে ধরো অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আছে সেটা ধরো এইদিকে আছে, এটা হলো সাপোজ অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। যেটা আমাদের আইআর কারেন্ট, রেজিস্টিভ কারেন্ট, সেটা কোন দিকে থাকবে? এই অ্যাপ্লাইড ভোল্টেজ যেদিকে আছে ওদিকেই থাকবে, এদিকেই থাকবে। আর যেটা আমাদের ক্যাপাসিটিভ যে কারেন্ট সেটা কোন দিকে থাকবে? সেটা এইদিকে থাকবে। ক্যাপাসিটিভ কারেন্টটা আমাদের থাকবে হচ্ছে এইদিকে। এবং যে মেন কারেন্ট যেটা হবে সেটা হবে এইরকম। রেজাল্টেন্ট যে কারেন্ট সেটা হবে এইটা, দুটোর ফেজর সাম। একটা হচ্ছে আই, আর এটা হচ্ছে আইসি, এটা হলো আইসি আর ওইদিকে ছিল আইআর, এই দুটো মিলে হচ্ছে আমাদের আই কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই কারেন্ট। আর এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে না, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, এটাকে বলা হয় লস অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ডেল্টা। এই আইসির সঙ্গে আই যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটাকে বলা হয় ডেল্টা, এটাকে বলা হয় লস অ্যাঙ্গেল। ডেল্টাটা কি? লস অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটি যে একটা পাথ, সেই পাথের মধ্যে কারেন্টটা ফ্লো করছে বলে এটা তৈরি হচ্ছে। কিন্তু যদি মনে করো এটা যদি না থাকতো, যদি আমাদের লিকেজ কারেন্ট কিছু না ফ্লো হতো, একদম আইডিয়াল একটা ইনসুলেটর হতো, তার মধ্যে তো লিকেজ কারেন্ট হতো না, সেখানে আইসিটা থাকতোই না। তাহলে যা কারেন্ট আইআর একটাই থাকতো এবং ওটাই রেজাল্টেন্ট কারেন্টও হতো। সেক্ষেত্রে আমাদের ডেল্টার ভ্যালু কত হতো? সেক্ষেত্রে আমাদের ডেল্টার ভ্যালু হতো 90°। ঠিক আছে, কিন্তু যেহেতু একটা ক্যাপাসিটি একটা নেচার আছে, সেটার মধ্যে দিয়ে কিছুটা কারেন্টও ফ্লো করছে, তার জন্য কিন্তু একটা কারেন্ট ওখানে তৈরি হচ্ছে, ক্যাপাসিটিভ কারেন্ট, এবং লিকেজ কারেন্টও বলতে পারি এটাকে আমরা। এবং তার জন্য রেজাল্টেন্ট কারেন্ট যেটা, সেটা এই ক্যাপাসিটিভ কারেন্টের সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা ডেল্টা নাম দিচ্ছি। ডেল্টা মানে হচ্ছে লস অ্যাঙ্গেল। এখন হচ্ছে কি, ডাইইলেকট্রিক মিডিয়াম যেটা আছে, ডাইইলেকট্রিক মিডিয়ামের মানে যত আমাদের ক্যাপাসিটিভ কারেন্ট যত বাড়বে অ্যাকচুয়ালি, তত আমাদের এই ডেল্টা অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাকচুয়ালি এখানে স্মল হওয়া উচিত, এটা ডেল্টা অ্যাঙ্গেল ইনক্রিজ লিখেছে, লস অ্যাঙ্গেল ইট অলসো ডিক্রিজ হওয়া উচিত। ঠিক আছে, এর এফেক্টটা দেখো, এটা হচ্ছে আমাদের ডেল্টা, ডেল্টাটা হচ্ছে লস অ্যাঙ্গেল। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কত? পাওয়ার ফ্যাক্টর আমরা কাকে বলি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হলো এইটা, যেটা আমাদের আই যেটা ভি এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে ওটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলবো। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90° মাইনাস ডেল্টা। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90° মাইনাস ডেল্টা। তাহলে পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা কত হচ্ছে ক্ষেত্রে? পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু আমরা কত বলবো? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস অফ, পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে কস অফ
90 ডিগ্রি মাইনাস ডেল্টা। আচ্ছা আচ্ছা সরি, কস অফ 90 ডিগ্রি মাইনাস ডেল্টা মানে হয়ে যাচ্ছে এটা সাইন ডেল্টা। ঠিকই আছে, এটা হলো সাইন ডেল্টা, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে সাইন ডেল্টা, মানে এই সিস্টেমটার যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে সাইন ডেল্টা। এবার আমরা তো চাই পাওয়ার ফ্যাক্টর সবসময় ইমপ্রুভ থাকুক, পাওয়ার ফ্যাক্টর যত ভালো হবে ততই তো বেটার। মানে লস অ্যাঙ্গেলটা দেখো, লস অ্যাঙ্গেলটা যত বড় হবে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা বেটার হবে। আর লস অ্যাঙ্গেলটা কখন বড় হবে, যদি আমাদের আইসি কারেন্টটা যত ছোট হয়। কিন্তু যত আমাদের ইনসুলেশনের টেম্পারেচারটা বাড়বে, ইনসুলেশনের যত টেম্পারেচারটা বাড়বে, টেম্পারেচার বাড়লে কি বলেছিলাম আগের দিন আমি একটা রিলেশন বলেছিলাম টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি কি হয় এর। রেজিস্টিভিটি যদি একটা টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস আমরা সেটাকে যদি রো টি বলি এবং 0 ডিগ্রি সেলসিয়াসে যদি রো 0 বলি, তাহলে এটা এরকম ভাবে ভ্যারি করে, তো 1 মাইনাস আলফা 0 ইন্টু টি, এরকম ভাবে ভ্যারি করে। মানে কি, যেটা আমাদের প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা রেজিস্টিভিটি ছিল, সেই রেজিস্টিভিটিটা টেম্পারেচার যত বাড়ছে রেজিস্টিভিটি তত আমার কমে যাচ্ছে। এটাই হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়ালের প্রপার্টি, যত টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে রেজিস্টিভিটি তত কমে যাচ্ছে। এবার রেজিস্টিভিটি যত কমে যাচ্ছে, কার রেজিস্টিভিটি কমছে, ইনসুলেশন মেটেরিয়ালের রেজিস্টিভিটিটা কমছে। এবার ইনসুলেটিং মেটেরিয়ালের রেজিস্টিভিটি কমার মানেই হচ্ছে সেখানে কারেন্ট আরো লিকেজ, বেশি কারেন্ট ফ্লো করছে, লিকেজ কারেন্টটা বেশি মাত্রায় ফ্লো করছে, এবং লিকেজ কারেন্ট যত বেশি মাত্রায় ফ্লো করবে তত আমাদের এই লস অ্যাঙ্গেলটা ছোট হতে থাকবে এবং পাওয়ার ফ্যাক্টরটা তত খারাপ হতে থাকবে। ঠিক আছে, তো এটা একটা এফেক্ট যেটা ইনসুলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। ইনসুলেশনের টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাটি ঘটে এবং তার ফলে ইনসুলেশনের কোয়ালিটি আরো খারাপ হয়। এবার থার্মাল ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি, এটা হচ্ছে একটা স্টেবল টেম্পারেচার যখন হচ্ছে গিয়ে ওই ইনসুলেটিং মেটেরিয়ালটা থেকে যতটা হিট লস হচ্ছে, ইনসুলেটিং মেটেরিয়ালটা তো চারিদিকে হিটটাকে ডিসিপেট করার চেষ্টা করবে, যখন এটা গরম হচ্ছে ও তো চেষ্টা করবে যে ওই তাপটাকে চারিদিকে ছড়িয়ে ফেলতে। এবার ওই তাপ যতটাই মানে উৎপন্ন হচ্ছে, সেইটা যদি যতটা তাপ ও ছড়িয়ে ফেলতে পারছে বা চারিদিকে বিকিরণ করে ফেলতে পারছে তার সঙ্গে সমান হয়ে যায়, তখন এটা একটা স্টেবল টেম্পারেচারে রিচ করবে এবং তখনই আমরা বলবো এটা একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রিচ করেছে। আর যদি দেখা যায় যে থার্মাল স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে, যে ঠিকমতো কুলিং এর কোনো ব্যবস্থা নেই, গরম হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, ওটাকে চারিদিকে ডিসিপেট করবার মতো কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কি হবে, ইনসুলেশনের টেম্পারেচারটা বাড়তেই থাকবে, কোনো স্টেবল টেম্পারেচার তো আর হবে না। যদি এমন হয় যে যত আমরা মানে এটা কারেন্ট ফ্লো হচ্ছে তত তো এটা গরম হতে থাকছে, ইনসুলেটরটা গরম হতেই থাকছে। এখন যদি হিটটাকে ডিসিপেট করার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তো একসময় এটা গরম হতে হতে এমন হবে যে যে রেটে গরমটা হচ্ছে সেই রেটে তো আর ডিসিপেট হচ্ছে না, তাহলে একটা সময় থার্মাল স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে এবং সেই সময় আমরা বলতে পারি যে ইনসুলেটরটা ফেলিওর হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা এফেক্ট যেটা থার্মাল এফেক্টের জন্য বা টেম্পারেচারের জন্য এই এফেক্টটা ইনসুলেটরের উপরে পড়ে থাকে। মানে ইনসুলেটরের টেম্পারেচারটা যত বাড়াবে ইনসুলেটরটা তত তো গরম হবে এবং ইনসুলেটরের মধ্যে ব্যবস্থা আছে যে হিটটাকে ডিসিপেট করার। কিন্তু সেইটা যদি এমন হয় যে যে রেটে উৎপন্ন হচ্ছে তার থেকে অনেক কম রেটে ডিসিপেট হচ্ছে বা ডিসিপেট সেরকম ভাবে হচ্ছেই না, তাহলে একটা সময় কি হবে, ইনসুলেটরের ডিটোরিয়েশন ঘটতে ঘটতে একটা সময় ইনসুলেটরটা সম্পূর্ণরূপে ফেলিওর বা ফেল হয়ে যাবে, তখন আর ওটাকে দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। এই ঘটনাটাকে ইনসুলেশনের ফেলিওর বলা হয় এবং এটা দেখা গেছে যে এভরি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ above the limit reduces the insulation resistance as well as its expected life by around half. যত একে বেশি টেম্পারেচারে রান করাবে, টেম্পারেচার বাড়ালে ইনসুলেশনের রেজিস্ট্যান্স কমে, তাহলে ইনসুলেশনের রেজিস্ট্যান্সও কমবে এবং তার যে এক্সপেক্টেড লাইফ যতদিন এটা চলার কথা ছিল সেটা অলমোস্ট হাফ হয়ে যাবে। তাহলে প্রধান যে ফ্যাক্টরটা ইনসুলেটিং মেটেরিয়ালের উপরে প্রধান যে ফ্যাক্টরটা কাজ করছে তার লাইফের উপরে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যত কম রাখবে তত ভালো, তত বেশি ইনসুলেশনটা চলবে। এবার যখন এই অনেক দীর্ঘ সময় ধরে এটা একটা হাই টেম্পারেচারে চলে, তখন কি হয় না, অর্গানিক যে ইনসুলেটিং মেটেরিয়াল সেগুলোর ড্রাই হতে শুরু করে এবং একটা সময়ের পরে ওর মধ্যে কোনো এতটাই ড্রাই হয়ে যায় যে ওটা সম্পূর্ণরূপে ব্রিটিল হয়ে যায়, মানে ভঙ্গুর টাইপের হয়ে যায় এবং মানে ইনসুলেশন গুলো শক্ত হয়ে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থায় চলে যায়, খুব সহজেই ভেঙে যাবে এরকম পরিস্থিতিতে চলে যায়। এবং তার ফলে ওই ইনসুলেশনের সারফেসের ওপরে তৈরি হয় কিছু কিছু ট্র্যাক। ট্র্যাক মানেটা কি,
ট্র্যাক মানেটা কি? ফরমেশন অফ ট্র্যাক। ট্র্যাক হচ্ছে একটা পার্মানেন্ট কন্ডাক্টিং পাথ অ্যালং দ্য সারফেস অফ অ্যান ইনসুলেটর। একটা ইনসুলেটরের সারফেসের উপরে একটা পার্মানেন্ট কন্ডাক্টিং পাথ, একে আমরা বলি হচ্ছে ট্র্যাক। যেমন ধরো তোমরা ইনসুলেটর তো দেখেছো, হয়তো একটা পোর্সেলিন ইনসুলেটর এরকম আছে, এইরকম টাইপের ইনসুলেটর তোমরা দেখেছো। এগুলো হচ্ছে পোল, এইচটি পোলে এগুলোকে ইউজ করা হয় হাই টেনশন লাইনে। এরকম যে ইনসুলেটর গুলো থাকে এর উপর দিয়ে তো আমাদের যে লাইভ কন্ডাক্টর গুলো থাকে, কন্ডাক্টর তো এইখান দিয়ে চলে যায়, আর নিচে কি থাকে, একটা মেটালিক একটা কানেক্টেড থাকে এখানে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে, এইটা তো একটা লাইভ কন্ডাক্টর, এই লাল রঙের যেটা দেখিয়েছি ওটা তো লাইভ কন্ডাক্টর, আর এই নিচের যেটা ব্ল্যাক কালারে দেখিয়েছি এটা তো আয়রনের তৈরি, এটা হচ্ছে পোলের উপরে এটাকে ফিট করার জন্য থাকে। এখন এটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, কারণ পোলটা যেহেতু গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, এই কালো অংশটাও গ্রাউন্ডের সঙ্গেই কানেক্টেড। আর এই লাল রঙের যে তারটা দেখিয়েছি এটা হচ্ছে লাইভ তার, এটা হয়তো হাই ভোল্টেজ আছে, 33 কেবি 11 কেবি এরকম লেভেলের ভোল্টেজের মধ্যে আছে। আর বাকি যে এই অংশটা, এই যে আমার ঢেউ খেলানো যে অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনসুলেটরের বডিটা। এখন অনেক সময় এরকম হয় যে ইনসুলেশনের টেম্পারেচারটা বাড়তে বাড়তে বা কোনো কারণে, হয়তো লাইটেনিং এর কারণে মেনলি এরকম হাই টেনশন লাইনে হয়ে থাকে, যে এর ওপরে ট্র্যাক তৈরি হয়ে যায়। ট্র্যাক মানে হচ্ছে কোনো পার্মানেন্টলি এটা যে ভেঙে গেছে এরকমটা নয়, কিছু তুমি বাইরে থেকে দেখে খুব ভালোভাবে বোঝাও যাবে না, নিচ থেকে দেখে একদম ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে যে এর ওপরে হয়তো এরকম একটা একটা ট্র্যাকের মতো তৈরি হয়েছে, মানে যেটা হচ্ছে একটা ইনসুলেটরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ক্যারি বা কারেন্ট কন্ডাকশনের একটা রাস্তা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম একটা, ধরো আমি ডটেড লাইন দিয়ে দেখালাম, এরকম একটা রাস্তা তৈরি হয়ে গেছে ইনসুলেটরের সারফেসের উপরে। সেটা কিসের কারণে হয়েছে? যখন এই ইনসুলেটরটা খুব বেশি হিটেড হয়েছে, হয়তো কোনো কারণে প্রচন্ড হিটেড হয়েছে, সেই তার ফলে এর যে ইনসুলেটিং যে প্রপার্টি সেটা নষ্ট হয়ে গেছে এবং এখানে একটা এরকম কন্ডাক্টিং পাথ তৈরি হয়ে গেছে। তাহলে এই অবস্থায় যদি ইনসুলেটরটাকে আমরা চার্জ করে দিই, তাহলে অবশ্যই কারেন্ট মানে লাইনটা হোল্ড করবে না, কারণ কি হবে, এখান দিয়ে যে আমরা কারেন্টটা পাঠাচ্ছি সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে এসে এর মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, তাহলে একটা গ্রাউন্ডে যাওয়ার রাস্তা চলে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় ইনসুলেটরটাকে আমরা ইউজ করতে পারবো না। তো এইরকম ট্র্যাক বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। যে কোনো ইনসুলেটিং মেটেরিয়াল যেখানে আমরা বিশেষত অর্গানিক ইনসুলেটিং মেটেরিয়াল যেখানে ইউজ করছি, সে সমস্ত জায়গাতে এরকম ট্র্যাক ফরমেশন খুবই কমন একটা ইনসিডেন্ট। যখন হাই টেম্পারেচার হয় তার জন্য ইনসুলেটরের সারফেসে এরকম ট্র্যাক তৈরি হয়ে যায় এবং এই ট্র্যাক তৈরি হওয়ার ফলে কিন্তু ইনসুলেশনের ইনসুলেটিং প্রপার্টিটাই নষ্ট হয়ে যায় এবং সেই পরিস্থিতিতে একে আমরা ইউজ করতে পারি না। তাহলে এটা একটা মেন ফ্যাক্টর, হিটের কারণেই এটা হচ্ছে, এটা একটা মেন ফ্যাক্টর যেটা ইনসুলেশনকে ড্যামেজ করে বা ইনসুলেশনকে ডিটোরিয়েট করে। এর ফলে কি হয় না, ডিগ্রেডেশন অফ দ্য সারফেস ডিউ টু স্পার্কিং। কোনো যদি স্পার্কিং ঘটে, যেমন হচ্ছে লাইটেনিং এর জন্য হতে পারে, যেটা ওভারহেড যেগুলো লাইন সেখানে যে ইনসুলেটর আছে সেগুলো স্পার্কিং ডিউ টু লাইটেনিং এর জন্য এরকম হতে পারে, তার ডিগ্রেডেশন হতে পারে। অথবা ধরো কোনো যদি ভেতরে মানে ইনডোর যদি কোনো সুইচ গিয়ারের মধ্যে যদি কোনো থাকে, সাপোজ ইনডোর সুইচ গিয়ারের মধ্যে একটা রেজিন কাস্ট একটা সিটি আছে, রেজিন কাস্ট সিটি কিরকম হয় একটু দেখিয়ে দিই। এই দেখো এরকম যে টাইপের, এগুলো হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফর্মার, ঠিক আছে, এগুলো হচ্ছে সিটি। এরকম টাইপের রেজিন কাস্ট সিটি মূলত হাই টেনশন যে সুইচ গিয়ার সেখানে ইউজ করা হয়, 11 কেবি 33 কেবি এরকম লেভেলে এরকম টাইপের রেজিন কাস্ট সিটি, 6.6 কেবি এরকম লেভেলে এই ধরনের সিটি ইউজ করা হয়, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু দুটো লিড দেখতে পাচ্ছ তোমরা এই দিকের সারফেসে, এগুলো হচ্ছে সেকেন্ডারি। আবার এর মধ্যেই বার প্রাইমারি, মানে এটাকে আমরা যদি লাইনের সঙ্গে জুড়ে দিই এই টার্মিনাল আর এই টার্মিনালে, তাহলে এটা লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো এখানে প্রচন্ড হাই একটা ভোল্টেজ থাকছে। অনেক সময় কি হয়, যখন এরকম হাই ভোল্টেজে আমরা এটাকে অ্যাপ্লাই করছি, তখন
হাই ভোল্টেজ সিস্টেমে যদি কোনো কারণবশত স্পার্কিং হয়ে যায়, সেই স্পার্কিং এর জন্য কি হবে, এই এই যে বডিটা দেখতে পাচ্ছ, বডিটা হচ্ছে ইপক্সি রেজিন দ্বারা তৈরি। ইপক্সি রেজিন হচ্ছে ইজ এ কাইন্ড অফ ইনসুলেটর। এর ভেতরে অনেক কয়েল টয়েল আছে, কিন্তু বাইরের যে সারফেসটা পুরোটাই কিন্তু ইপক্সি রেজিন নামক ইনসুলেটর দ্বারা তৈরি। এখন এই ইনসুলেটর গুলো তো যখন এরকম একটা ডিসচার্জের সম্মুখীন হবে, একটা স্পার্কিং এর সম্মুখীন হবে, ইনসুলেটরের সারফেসের উপর এরকম ট্র্যাকিং তৈরি হতে পারে, মানে একটা কারেন্টের পাথ হয়তো তৈরি হয়ে গেল, হয়তো এর মধ্যে একটা কারেন্টের পাথ তৈরি হয়ে গেল। যদি আমরা এই সিটিটাকে কনসিডার করি, ধরো এই সিটিটার এখানে আমরা একটা মানে বাস বারকে যুক্ত করেছি, এখানে একটা বাস বার যুক্ত হয়ে আছে, আর এখান দিয়ে আর একটা বাস বার যুক্ত হয়ে আছে। মানে বাস বার মানে হচ্ছে কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর, মানে কপারের তৈরি হয় বাস বার, সেগুলো যুক্ত করে রেখেছি। এখন যদি এখানে কোনো কারণে স্পার্কিং হয়ে যায়, স্পার্কিং হয়ে গেলে এই যে ইপক্সি রেজিনের যে ইনসুলেটর, এর মধ্যে হয়তো এরকম একটা কারেন্ট ক্যারিং এর একটা রাস্তা তৈরি হয়ে গেল, এই বরাবর হয়তো একটা ট্র্যাক তৈরি হয়ে গেল। এখন এই যে জায়গাটা, এগুলো তো আমার যে যেখানে ফিটিং করব আমি, যে সারফেসের উপর এটাকে ফিটিং করব বোল্টের মাধ্যমে, সেই বডিটা তো আবার গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। তাহলে এরকম ট্র্যাক যদি তৈরি হয়ে যায়, তাহলে গ্রাউন্ডের যাওয়ার জন্য কারেন্ট কিন্তু রাস্তা পেয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এটা গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে এরকম ট্র্যাক ফরমেশন যদি হয়ে যায় কোনো সারফেসে, তাহলে সেটা আলটিমেটলি কি করে, সেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু ইনসুলেটরটাকে ড্যামেজ করে দেয়, ইনসুলেশনটা আর কোনো কাজের থাকে না তখন। ঠিক আছে, সুতরাং এই ট্র্যাকিং এটা হচ্ছে একটা মেন কারণ যার জন্য ইনসুলেশন ড্যামেজ হয়ে থাকে, ইনসুলেশন ট্র্যাকিং এর কারণে ড্যামেজ হয়ে থাকে। আর কিসের জন্য হতে পারে এই ট্র্যাকিংটা হয়, কিসের জন্য? এটা হচ্ছে প্রেজেন্স অফ কন্ডাকশন ফিল্ম অ্যালং দ্য সারফেস অফ ইনসুলেটর ডিউ টু ময়েশ্চার, ডার্ট, সল্ট লেয়ার এটসেট্রা। মানে যদি কোনো কারণে এখানে ময়েশ্চার ধরে নেয়, এখানে যদি প্রচুর, মানে এটাকে যদি এমন হয়ে যায় যে ইনসুলেশনটা প্রচুর পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়েছে, প্রচুর ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে ময়েশ্চার যেহেতু আমরা জানি কি, মানে জলের মধ্যে তো কারেন্ট কন্ডাকশন হতে পারে, বা যদি কোনো কারণে যদি সল্ট ওয়াটার ইত্যাদি এর সংস্পর্শে চলে আসে সেখানে, তাহলে সেগুলোর মধ্যে দিয়ে তো কারেন্ট কন্ডাকশন হতে পারে। সুতরাং এরকম ময়েশ্চার অথবা ডার্ট, মানে নোংরা কোনো জিনিস, অথবা কোনো যদি সল্ট লেয়ার ইত্যাদি চলে আসে, সেগুলো কিন্তু এরকম ট্র্যাক ফরমেশনের জন্য রেসপন্সিবল হবে। এবং এই যে ট্র্যাকিং যেটা হচ্ছে, সেই রাস্তা দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে, এবং তখন এই ইনসুলেশনটা আমাদের কোনো কাজের হবে না। ঠিক আছে, তাহলে একটা কারণ আমরা দেখলাম ইনসুলেশনের যে ডিটোরিয়েশন, তার একটা মেন কারণ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিট, হিটের জন্য এটা হয়। ঠিক আছে, হিটের জন্য একটা ইনসুলেশনের ডিটোরিয়েশন ঘটছে। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড হিউমিডিটি। অক্সিজেন এবং হিউমিডিটি সেটাও হচ্ছে ইনসুলেশনের ডিটোরিয়েশনের অন্যতম একটি কারণ। কারণ কিছু কিছু অর্গানিক এবং ইনঅর্গানিক ইনসুলেটিং মেটেরিয়াল থাকে, ইনসুলেটিং মেটেরিয়াল থাকে, যেগুলো অক্সিজেনের সংস্পর্শে এলে অক্সিডাইজড হয়ে যায়, এবং বিশেষ করে ওজনের সংস্পর্শে এলে তো লাইটের এফেক্টে আরো ভালো করে এটা অক্সিডাইজড হয়ে যায়। যেমন হচ্ছে পলিইথিলিন, এটা হচ্ছে এমন একটা ইনসুলেটিং মেটেরিয়াল, এটা যদি ব্রাইট সানলাইটের সংস্পর্শে চলে আসে, তখন এটা অক্সিডাইজড হয়ে যায়। রাবার, এটাও একটা ইনসুলেটিং মেটেরিয়াল, আমরা দেখেছি আগের দিন, ভিআইআর মানে ভালকানাইজড ইন্ডিয়া রাবার ইত্যাদি। এই ধরনের ইনসুলেটিং মেটেরিয়ালগুলোও হচ্ছে যখন লাইটের সংস্পর্শে চলে আসে, তখন তার মধ্যে ক্র্যাক হয়ে যায়, অক্সিডেশনও হয়ে যায়। এবং কিছু কিছু মেটেরিয়ালস থাকে যেগুলো ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয় সহজে, এবং ময়েশ্চার যখনই অ্যাবজর্ব করে, একদিকে তো ইলেকট্রিক্যাল তার কন্ডাক্টিভিটি বেড়ে যায়, যেটা ইনসুলেটরের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, কারণ ইনসুলেটর তো কন্ডাক্ট করুক আমরা চাই না, কিন্তু ময়েশ্চার অ্যাবজর্ব করলে স্বাভাবিকভাবেই ময়েশ্চারের জন্য সেখানে একটা কারেন্ট কন্ডাকশন হতে থাকে, এবং এটা একটা ব্যাড এফেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে তার মেকানিক্যাল যে স্ট্রেংথ সেটাও নষ্ট হয়ে যায়, কারণ ময়েশ্চার অ্যাবজর্ব করলে তার মধ্যে তার সলিড যে নেচার সেটা অনেকটা কমে যায়, এবং সেটা অনেক ব্রিটল টাইপের হয়ে যায়, এটা সহজেই তার মেকানিক্যাল স্ট্রেংথটাকেও হারিয়ে ফেলে। তাহলে এটাও একটা কারণ যে অক্সিজেন এবং হিউমিডিটি, এটাও হচ্ছে একটা কারণ ইনসুলেশনটাকে ড্যামেজ করার জন্য। এখানে আরো কিছু বলা হয়েছে, যেমন পলিইথিলিন, সেলুলোজ এস্টার,
এবং আদার পলিএস্টার্স, এগুলো হচ্ছে এরকম কিছু মেটেরিয়াল যেগুলো এই ময়েশ্চারের অ্যাবজর্ব করবার ফলে এগুলো এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেড়ে যায়, মানে ইলেকট্রিক্যাল ইনসুলেটিং প্রপার্টিটা নষ্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যালি এরা উইক হয়ে যায়। এটা আমরা দুটো কারণ দেখলাম। প্রথমত হচ্ছে হিটের এফেক্টে হয় ট্র্যাকিং, আর একটা হলো অক্সিজেন এবং হিউমিডিটির এফেক্ট। নেক্সট হচ্ছে এক্সেসিভ ইলেকট্রিক্যাল স্ট্রেস। এক্সেস ইলেকট্রিক্যাল স্ট্রেসও হচ্ছে একটা ফ্যাক্টর যার জন্য ইনসুলেটিং মেটেরিয়ালের কোয়ালিটি খারাপ হয়। যখন দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার ইনসুলেটর তার যে কোনো একটা পার্টিকুলার ইনসুলেটর তার সারফেসে যদি ডিসচার্জ ঘটে, কোনো একটা পার্টিকুলার ইনসুলেটিং মেটেরিয়াল তার সারফেসে যদি এরকম কোনো ডিসচার্জ ঘটে, ডিসচার্জটা কেন ঘটবে? ডিসচার্জটা ঘটবে কেন? কারণ হচ্ছে সেটা এক্সেসিভ ইলেকট্রিক্যাল স্ট্রেসের আন্ডারে পড়েছে। এক্সেসিভ ইলেকট্রিক্যাল স্ট্রেসটা হবে কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে গেছে। এবারে ইলেকট্রিক ফিল্ড বেশি হওয়ার কারণই হচ্ছে সেখানে যদি এক্সট্রা ভোল্টেজ পড়ে, মানে কোনো একটা পার্টিকুলার সিটি, ধরো এই যে আমার সিটিটা আছে কারেন্ট ট্রান্সফরমার, ধরা যাক এটা আমার 11 কেভিতে কাজ করার জন্য ডিজাইন, 11 কেভি সিস্টেমে কাজ করার জন্য ডিজাইন। 11 কেভি সিস্টেমে কাজ করার জন্য যে সিটি থাকে তাদের ইলেকট্রিক্যাল ডিজাইন হয়ে থাকে 12 কেভি রেসপেক্টে, মানে 12 কেভি পর্যন্ত এরা অনবরত সহ্য করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন যদি হয় যে আমি এই মানে 12 কেভি পর্যন্ত যেটা সহ্য করতে পারে, আমি যদি কন্টিনিউয়াসলি এই সিটিটাকে হয়তো একটু ওভার ভোল্টেজে চালাচ্ছি, 13 কেভিতে চালাচ্ছি কি 14 কেভিতে চালাচ্ছি, এরকম যদি করি, তাহলে কি হবে? তাহলে এতটা হাই ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য তো এটা ডিজাইন নয়। এটা হচ্ছে 11 কেভি সিটি, 12 কেভিতে ম্যাক্সিমাম এটা চলতে পারে কন্টিনিউ, কিন্তু তার থেকে বেশি যদি আমরা ওভার ভোল্টেজকে কন্টিনিউ দিয়ে রাখি, তাহলে তার উপরে যে ইলেকট্রিক্যাল স্ট্রেস পড়বে, সেই ইলেকট্রিক্যাল স্ট্রেসের মাত্রাটা এর উইথস্ট্যান্ড ক্যাপাসিটির থেকে বেশি হবে এবং সেক্ষেত্রে এটা ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং ইলেকট্রিক্যাল স্ট্রেস হচ্ছে একটা কারণ যার ফলে ইলেকট্রিক্যাল মানে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো ডিটোরিয়েট করতে পারে। নেক্সট হচ্ছে কেমিক্যাল ডিটোরিয়েশন। কিছু কিছু অর্গানিক ইনসুলেশন মেটেরিয়াল থাকে যাদের ইনসুলেশন, তাদের যে স্টেবিলিটি, সেটা হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো ডিটোরিয়েট করে। যেমন পেপার আমরা জানি অ্যাজ এ ইনসুলেশন কাজ করে। এবার পেপার যখন ইনসুলেটর হিসাবে কাজ করছে, তো পেপারের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একে চালাই, পেপার ইনসুলেশনটাকে যদি আমরা 150 ডিগ্রি সেলসিয়াসে চালাই, তাহলে কি করে না, এটা হচ্ছে তার মেকানিক্যাল যে স্ট্রেংথ, মানে পেপারটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালালে মোট কথা পেপারটা একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে, তার মেকানিক্যাল স্ট্রেংথ বলে আর কিছু থাকবে না। যদিও তুমি একদম ময়েশ্চার এবং এয়ার, অর্থাৎ অক্সিজেন এবং ময়েশ্চার কোনোটাই সংস্পর্শে আসছে না, অথচ আমরা শুধুমাত্র তাকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করেছি, মানে তাকে 150 ডিগ্রি সেলসিয়াসে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, তার ডিটোরিয়েশন হচ্ছে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে মানে তার কি, মানে পেপারের মধ্যেকার যে কেমিক্যাল কম্পাউন্ডস যেগুলো আছে সেগুলো এই টেম্পারেচারে সহ্য করবার মতো ডিজাইনই নয়। পেপারের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটা 150 ডিগ্রি তাপমাত্রা সহ্যই করতে পারে না। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, 150 ডিগ্রি তাপমাত্রায় যদি ওকে চালাতে যায় তাহলে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওর মেকানিক্যাল স্ট্রেংথ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আর ময়েশ্চার বা এয়ার এগুলোর সংস্পর্শে আসারও প্রয়োজন নেই, অটোমেটিক্যালি কেমিক্যালি এটা ডিটোরিয়েট করে যাবে। তাহলে এটাও একটা ব্যাপার যে আমরা যে মেটেরিয়ালটাকে ইউজ করছি সেটার যেন কেমিক্যাল ডিটোরিয়েশন না ঘটে, সেটাও দেখতে হবে। যে ইনসুলেটিং মেটেরিয়ালটাকে ইউজ করছি তার যেন কোনো কেমিক্যাল ডিকম্পোজিশন না ঘটে। আরো কিছু ঘটছে, যেরকম আরো কিছু এক্সাম্পল কেমিক্যাল ডিকম্পোজিশনের আমরা দেখতে পারি। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে যেরকম এই কেমিক্যাল ডিকম্পোজিশনের জন্য আরো কিছু ব্যাড এফেক্ট হতে পারে, তারও কিছু কিছু এক্সাম্পলস আমরা দেখবো।
যেমন হচ্ছে ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েল আমরা জানি অ্যাজ এ ইনসুলেটর কাজ করে। অয়েল যেটা ইউজ করি সেটা তো একটা ইনসুলেটর। এবার তার মধ্যে যদি ময়েশ্চার ঢুকে যায় তাহলে কি হবে, তার কেমিক্যাল যে কম্পোজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার আরো কিছু যদি ইমপিউরিটি তার মধ্যে ঢোকে ট্রান্সফরমার অয়েলের মধ্যে ময়েশ্চার ছাড়াও, তাহলেও তার ইনসুলেশন কোয়ালিটিগুলো ডিটোরিয়েট করছে। তার মানে এগুলো হচ্ছে কেমিক্যাল এফেক্ট। কারণ কি, ময়েশ্চার যেটা আছে, ময়েশ্চার কিন্তু অনেক সময় এনক্লোজড ইকুইপমেন্টের মধ্যেও কিছু কিছু সময় প্রবলেম তৈরি করে। আবার হচ্ছে ময়েশ্চার যেটা কোনো ইনসুলেটর সারফেসের ওপরে যদি জমায়েত হয়ে যায়, যেরকম হচ্ছে আমরা এখানে দেখিয়েছিলাম যে ধরো এরকম একটা সিটি, সেটার উপরে যদি কোনো কারণে ময়েশ্চার ঢুকে যায়, অ্যাবজর্ব করে নেয় ময়েশ্চার, যে চেম্বারের মধ্যে এটাকে রাখা হয়েছে সেখানে হয়তো প্রচুর ময়েশ্চার আছে, এটা ময়েশ্চার অ্যাবজর্ব করলে এরকম ট্র্যাকিং তৈরি হওয়ার সুযোগ হয়ে যায় এবং তখন খুব সহজেই ইনসুলেশনগুলো ড্যামেজ হয়ে যায়। সুতরাং ময়েশ্চারটাও হচ্ছে একটা খুবই ক্ষতিকারক জিনিস ফর ইনসুলেটিং মেটেরিয়ালস। আবার যেরকম হচ্ছে মাইকা, আমরা দেখেছি মাইকা হচ্ছে একটা ভালো ইনসুলেটর, এটা ক্লাস বি টাইপের ইনসুলেটর হিসাবে খুবই ভালো কাজ করে এবং দেখা যায় যে অ্যাট এ টেম্পারেচার অফ 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এই মাইকাটা স্লোলি ডিটোরিয়েট করতে শুরু করে। ইলেকট্রিক্যালিও ডিটোরিয়েট করে, মানে তার ইলেকট্রিক্যাল যে ইনসুলেটিং প্রপার্টি সেটাও নষ্ট হতে থাকে, কারেন্ট কন্ডাকশন বেড়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ তার মেকানিক্যাল যে স্ট্রেংথ সেটাও কমে যায়। তো এইগুলো হচ্ছে কিছু কিছু ফ্যাক্টর যাকে আমরা বলতে পারি কেমিক্যাল ডিটোরিয়েশনের মধ্যে, মানে কেমিক্যালি এগুলো ডিটোরিয়েট করছে, তার ফলে ইনসুলেশন কোয়ালিটি খারাপ হচ্ছে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস। মেকানিক্যাল স্ট্রেসের জন্য অনেক সময় ইনসুলেটিং মেটেরিয়াল ড্যামেজ হতে পারে। কিছু কিছু কম্পোনেন্টস থাকে যেগুলো হচ্ছে ইম্প্যাক্ট লোড বা টেনসাইল লোড, বাট এগুলোর প্রভাবে যখন পড়বে তখন ইনসুলেশনগুলো হয়তো ড্যামেজ হয়ে গেল, মেকানিক্যাল স্ট্রেসের জন্য এটা ড্যামেজ হয়ে গেল। যেমন ধরো একটা সাপোজ একটা ট্রান্সফরমার বা যে কোনো এই ধরনের বুশিংই ধরো, মানে আমরা যেগুলো ওভারহেড লাইনে যে বুশিং, ট্রান্সফরমারের বুশিং যদি আমরা ধরি, যার মধ্যে দিয়ে আমরা ট্রান্সফরমারের মধ্যে লাইনটা প্রবেশ করে, মেন পাওয়ার সাপ্লাইটা ট্রান্সফরমারের মধ্যে প্রবেশ করে কিসের মাধ্যমে, বুশিং এর মাধ্যমে প্রবেশ করে। ঠিক আছে, এই বুশিং গুলো একটা ইনসুলেটিং মেটেরিয়াল। বুশিংটা তো বাইরের সারফেসটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল, এর ভেতর দিয়ে যতই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকুক, বাইরের সারফেসটা তো একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটরের মতোই বিহেভ করে। এখন যদি আমি বুশিংটার ওপরে খুব বেশি লোড চাপিয়ে দিই বা বুশিংটাকে যদি আমি ধরে টানাটানি করি, তাহলে তো বুশিংটা ড্যামেজ হয়ে যাবে। বা যে কোনো ধরনের একটা পোল মাউন্টেড একটা ধরো ইনসুলেটর, এরকম একটা পিন টাইপ ইনসুলেটর, আমরা যদি এটাকে মেকানিক্যালি ফোর্স অ্যাপ্লাই করি, এর ওপরে যদি খুব বল প্রয়োগ করি কোনো কারণে, তাহলে কি হবে? এগুলো তো যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার তো একটা লিমিট আছে যে এত পর্যন্ত এটা সহ্য করতে পারবে। কিন্তু এগুলো যদি জেনারেলি পোর্সেলিন দিয়ে তৈরি হয়, এবার এই পোর্সেলিন জাতীয় যে মেটেরিয়াল সেগুলোকে যদি আমরা এক্সেসিভলি মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি বা স্ট্রেস অ্যাপ্লাই করি, তাহলে স্বাভাবিকভাবে এগুলো ড্যামেজ হয়ে যাবে। তো মেকানিক্যাল স্ট্রেসের ফলেও কিন্তু অনেক সময় এই ইনসুলেটরগুলো ড্যামেজ হয়ে গিয়ে থাকে। আবার হচ্ছে ভাইব্রেশন, বিভিন্ন যে মোটরের ক্ষেত্রে যে ইনসুলেশনগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে যেহেতু যে সমস্ত জিনিস রোটেটিং মেশিন, যেমন হচ্ছে মোটর বা জেনারেটর, সেসব জায়গায় যে সমস্ত ইনসুলেশনগুলো থাকে, এরকম টাইপের যদি কোনো ইনসুলেটর থাকে সেখানে, সেগুলো হচ্ছে ভাইব্রেশনের জন্য তাদের একটা মেকানিক্যাল স্ট্রেস তো করছে সবসময়, এবং সেগুলোর কারণেও কিন্তু অনেক সময় ইনসুলেশনের ফেলিওর ঘটে যেতে পারে। সুতরাং মেকানিক্যাল স্ট্রেস যাতে বেশি না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে। আর নেক্সট হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি অফ ডাইইলেকট্রিক মেটেরিয়াল। মানে ইনকম্প্যাটিবিলিটি কথাটার মানে হচ্ছে যেগুলো সুইটেবল নয়। কোনো একটা পার্টিকুলার ইনসুলেটিং মেটেরিয়াল হয়তো কোনো পার্টিকুলার ভোল্টেজ লেভেলে কাজ করার জন্য সুইটেবলই নয়। আমরা যদি তাকে সেই টেম্পারেচারে কাজ করাই বা সেই ভোল্টেজ লেভেলে সেটাকে আমি কাজ করাই, তাহলে স্বাভাবিকভাবেই সেটা কাজ করতে পারবে না। যেমন হচ্ছে ফর এক্সাম্পল বলেছে, দেখো কিছু কিছু সিনথেটিক মেটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে যখন আমরা কপার কারিং একটা, মানে কপারের তৈরি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার টেম্পারেচার অ্যারাউন্ড 80 ডিগ্রি সেলসিয়াস, তার কাছাকাছি যদি রাখি, তো সিনথেটিক এই মেটেরিয়ালগুলো ডিটোরিয়েট করে। এখন আমি যদি এই সিনথেটিক মেটেরিয়াল যেগুলো আছে সেগুলোকে অ্যাজ এ ইনসুলেটর ইউজ করি এমন একটা জায়গায় যেখানে হয়তো টেম্পারেচার রাইজ 100 ডিগ্রি সেলসিয়াস ঘটছে বা 150 ডিগ্রি সেলসিয়াস ঘটছে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা ওই জায়গায় বা ওই টেম্পারেচারে কাজ করার জন্য সুইটেবল নয় বা কম্প্যাটেবল নয়। তাহলে সেক্ষেত্রে ইনসুলেটিং মেটেরিয়ালগুলো ড্যামেজ হয়ে যাবে। তাহলে কম্প্যাটিবিলিটি ব্যাপারটাও দেখতে হবে যে কোন জায়গায় কোন ইনসুলেটর সুইটেবল। যে
ধরো একটা আমরা বিভিন্ন রকমের ক্লাস পড়েছি ওয়াই এ ই বি করে, ওয়াই এ ই বি এইচ এফ সি, এরকম বিভিন্ন আমরা ইনসুলেশনের ক্লাস আগের দিন দেখেছি। এখন হচ্ছে এই ইনসুলেটিং মেটেরিয়ালগুলো যে বিভিন্ন ক্লাসের, তাদের তো বিভিন্ন টেম্পারেচার রেটিং অনুযায়ী ক্লাসিফাই করা হয়েছে। এখন যেটা ধরো ক্লাস এ টাইপের ইনসুলেটার, সেটা তো 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। এবার সেই ইনসুলেটিং মেটেরিয়াল যেমন ধরো হচ্ছে কটন বা সিল্ক, যেগুলোকে আমরা ইমপ্রেগনেটেড করে, বা পেপার, সেগুলোকে ইমপ্রেগনেটেড করে আমরা ইউজ করছি অ্যাজ এ টাইপ ইনসুলেটার আপ টু 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবার সেই মেটেরিয়ালগুলোকে যদি আমি এমন একটা মোটরে লাগাতে চাই যেখানে হয়তো টেম্পারেচার রাইজ হবে 150 ডিগ্রি সেলসিয়াস বা 180 ডিগ্রি সেলসিয়াস, যেখানে হয়তো আমাদের ক্লাস সি টাইপ ইনসুলেশন বা এফ টাইপ ইনসুলেশন ইউজ করতে হতো, সেখানে যদি আমি এ টাইপ ইনসুলেশন ব্যবহার করতে চাই, স্বাভাবিকভাবে সেটা তো কাজ করবে না, সেটা ডিটোরিয়েট করবে, সেটা ড্যামেজ হয়ে যাবে। তো এটাও একটা ব্যাপার। তো এইভাবে আমরা বিভিন্ন যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করে ফেললাম, যে ইনসুলেটিং মেটেরিয়ালস যেগুলো আছে তাদের লাইফটাকে এফেক্ট করে এরকম কি কি ফ্যাক্টরস আছে, সেগুলো আমরা এখানে দেখলাম। ঠিক আছে, আরো কোনো ডাউট আছে? এতক্ষণ পর্যন্ত যেগুলো বলা হলো তার মধ্যে কি কোনো কারো ডাউট থাকলে বলো। স্যার 2 নম্বরটা আপনি বলুন। 2 নাম্বার মানে কোনটা? ময়েশ্চার, অক্সিজেন আর হিউমিডিটি। অক্সিজেন এবং হিউমিডিটি। অক্সিজেন থাকলে কি হয়, অক্সিজেন কি করে? অক্সিজেনের সংস্পর্শে যদি কোনো মেটেরিয়াল থাকে, অর্গানিক মেটেরিয়াল বা ইনঅর্গানিক মেটেরিয়ালও হতে পারে, তো সেগুলো অক্সিজেনের সংস্পর্শে, অক্সিজেনের প্রবণতা কি, কোনো কিছুকে অক্সিডাইজ করা, অক্সিডাইজ করা। ঠিক আছে, এবার হচ্ছে কোনো কিছু যদি তুমি অক্সিডাইজ করে দাও, সেটা তো আর, সেটা হচ্ছে যখন পিওর ফরম্যাটে ছিল তখন সেটা ইনসুলেটর হিসাবে কাজ করছিল, কিন্তু অক্সিডাইজ যখন করলে তার নেচার তো চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে কি হলো সেটা এখন আলোচ্য বিষয় নয়, মানে মেন কথা হলো যদি অক্সিজেনের সংস্পর্শে চলে আসে বেশি পরিমাণে, তাহলে তার নেচারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো ট্রান্সফরমার অয়েল, ট্রান্সফরমার অয়েলটা তো আর এয়ারের সংস্পর্শে সরাসরি ভাবে নেই, কিন্তু এয়ারের মধ্যেকার যে অক্সিজেন, এবার হচ্ছে ট্রান্সফরমার অয়েল তো বিশুদ্ধ ফর্মে থাকে না, তার মধ্যে কিছু কিছু ইম্পিউরিটি থাকতেই পারে, হয়তো সালফার আছে কিছুটা, কিছুটা অন্য কিছু কম্পাউন্ড মানে কেমিক্যাল কার্বন জাতীয় কিছু আছে, হাইড্রোকার্বন জাতীয়। এবার হচ্ছে কি, এগুলো যখন এই অক্সিজেনের সংস্পর্শে আসছে তখন ওগুলো অক্সিডাইজ হয়ে যাচ্ছে, হয়তো সালফারটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, বা কপার যে তারটা আছে সেটাও অক্সিডাইজ হয়ে যেতে পারে। এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিছু অক্সিডাইজ হয়ে কিছু মেটেরিয়াল তো তৈরি হবে, যেমন কপার যদি অক্সাইড হয় কপার অক্সাইড তৈরি হচ্ছে। এবার এই জাতীয় যে মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো এই কোথায় জমছে, জমছে তো ইনসুলেশনের সারফেসের ওপরে, বা ইনসুলেটিং অয়েল যদি আমরা এক্ষেত্রে বলি ট্রান্সফরমার অয়েল, তাহলে ট্রান্সফরমার অয়েলের মধ্যে এগুলো মিশে যাচ্ছে। তাহলে আমার ট্রান্সফরমারের যে অয়েলটা রেখেছিলাম সেটা বিশুদ্ধ অবস্থায় থাকলে ভালো ইনসুলেশনের কাজ দিচ্ছিল, এখন যদি তার মধ্যে সব ইম্পিউরিটি গিয়ে মেশে তাহলে তো তার ইনসুলেশন কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তার যতটা ভালোভাবে সে ইনসুলেট করতে পারছিল, স্বাভাবিকভাবে ইম্পিউরিটি মিশলে তার ইনসুলেটিং প্রপার্টিটা অনেকটাই ড্যামেজ হয়ে গেল। এই ব্যাপারগুলো দেখতে হবে, যেটা হচ্ছে অক্সিডেশনের প্রভাবে হচ্ছে। সেরকম হচ্ছে ময়েশ্চারের এফেক্টও হতে পারে। আমরা তো জানি ময়েশ্চার কি, অ্যাজ এ গুড কন্ডাক্টর, ময়েশ্চার মানে হচ্ছে জল, জল তো গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি। এখন যদি আমরা একটা সারফেস অফ কোনো একটা মেটেরিয়াল ধরি, কোনো একটা ইনসুলেশন মেটেরিয়াল, সেটা নর্মালি কি থাকা উচিত, সেটা ড্রাই থাকা উচিত, কিন্তু তার উপরে যদি এরকম ময়েশ্চার পড়তে থাকে ক্রমশ, যদি এটা একদম জলে চুবিয়ে রাখো, বা যদি খুব একটা ড্যাম্প একটা কন্ডিশনে যদি রেখে দাও, তাহলে ইনসুলেটের মধ্যে যে মেটেরিয়ালটা আছে সে চেষ্টা করবে ওই ময়েশ্চারটাকে টেনে নেওয়ার, মানে এর ময়েশ্চারটাকে এর ভেতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যেই ময়েশ্চারকে ঢুকিয়ে নেবে, ময়েশ্চার তো একটা গুড কন্ডাক্টর, কিন্তু ইনসুলেটার তো গুড কন্ডাক্টর নয়। কিন্তু ইনসুলেটার না গুড কন্ডাক্টর হলে কি হবে, যেহেতু ময়েশ্চারটা গুড কন্ডাক্টর, ও চেষ্টা করবে ওখান দিয়ে একটা লিকেজ কারেন্ট ময়েশ্চারের মধ্যে দিয়ে ফ্লো করানো। তাহলে ময়েশ্চার যদি চলে আসে তাহলে স্বাভাবিকভাবেই সেই ইনসুলেটরের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, হিট যেরকম একটা কারণ, সেরকমই একটা বড় কারণ হচ্ছে ময়েশ্চার এবং অক্সিডেশন। ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে আমরা কি কি মেথডসে আমরা টেম্পারেচারকে মেজার করতে পারি। মোটর ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা টেম্পারেচার মেজারমেন্ট কিভাবে করতে পারি। টেম্পারেচার অফ দ্য মোটর ওয়াইন্ডিং মেজার করা হয় আমাদের, আগেই আমরা মেথডটা বলেছি, সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ইনজেক্ট করে আমরা দেখি যে মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কতটা চেঞ্জ হলো, তাই তো। ডাইরেক্ট কারেন্ট একটা ইনজেক্ট করে দেখা হয় মোটর ওয়াইন্ডিং এর মধ্যে, যখন আমরা মোটরটাকে কোল্ড কন্ডিশনে রেখেছিলাম, মানে মোটরটা যখন চলছে না সেই অবস্থায় আমরা তার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স চেক করতে পারি।
অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা এর মধ্যে একটা ডাইরেক্ট কারেন্ট পাঠাবো তাহলে স্বাভাবিকভাবেই মোটরটা গরম হবে এবং মোটরটা গরম, ওয়াইন্ডিং গুলো গরম হবে এবং ওয়াইন্ডিংটা গরম হওয়া অবস্থাতে আমরা দেখবো যে তার রেজিস্ট্যান্স কত আসছে। তাহলে সেইখান থেকে আমরা টেম্পারেচার কতটা বৃদ্ধি পেলো সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, কারণ আমরা রিলেশনটা জানি। কিরকম রিলেশন? যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সটা বাড়ে। কপার যদি হয়, কপারের ক্ষেত্রে রিলেশনটা এরকম ছিল, আমি আগেই বলেছি, আর টি সমান R0 ইন্টু 234.5 প্লাস হচ্ছে, সরি RT2 বলি এটাকে, আর এটাকে RT1 বলি, তাহলে ভালো হবে। RT2 আর এটা বলছি RT1। RT1টা হচ্ছে কোল্ড কন্ডিশনের আর RT2টা হচ্ছে হট কন্ডিশনের। তাহলে এইরকম একটা রিলেশন তো আছেই আমাদের। কপার যদি হয়, কপারের তৈরি যদি কন্ডাক্টর হয়, তাহলে কপার যদি না হয় তাহলে দেখতে হবে অন্যরকম, এই কোএফিসিয়েন্টটা আলাদা হবে সেটার ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা T1টা জানি, কত টেম্পারেচারে আমরা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত জানি, এবং RT2টা জানি, RT1টা জানি, সেখান থেকে আমরা T2টা বার করে ফেলতে পারবো। এটা একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমরা মোটরের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স থেকে টেম্পারেচার কতটা বৃদ্ধি পেয়েছে মোটরের সেটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি। এছাড়া হচ্ছে যে এছাড়াও মানে সরাসরিভাবে মোটরের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সকে যদি ক্যালকুলেট করতে হয়, মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তার জন্য কিছু ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টের নাম হচ্ছে RTD। ঠিক আছে, RTD বলে একটা যন্ত্র হয়। RTDর ফুল ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। RTD নামক একটা যন্ত্র, যাকে বলা হয় রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, এই যন্ত্র ব্যবহার করে আমরা মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স যে কোনো মুহূর্তে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, RTDর মধ্যে আমরা একটু দেখে নেব RTDর মাধ্যমে আমরা কিভাবে মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি। তো RTD জিনিসটা কি অ্যাকচুয়ালি একটু দেখে নেওয়া যাক। দেখো এরকম টাইপের একটা জিনিস থাকে, মানে এটা তো পুরো ডিটেল ভিউটা দেখা যাচ্ছে না, এই ডিটেল মানে এইটা হচ্ছে একটা রড টাইপের জিনিস। এটা হচ্ছে যে জায়গায় আমরা টেম্পারেচারটাকে মাপতে চাইবো, যে জায়গাকার টেম্পারেচার আমরা মাপতে চাইবো সেই জায়গাতে আমরা এই জিনিসটাকে প্রবেশ করিয়ে দেবো। এরকম RTD নামক যে যন্ত্র, সেটাকে আমরা এরকম যে জায়গাকার টেম্পারেচারটা আমরা মাপতে চাই সেখানে এটাকে প্রবেশ করাবো। আর যখনই মোটরটা গরম হবে, মোটরটা যখন চললে কি হবে, কারেন্ট ড্র করবে। কারেন্ট ড্র করলে ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে I²R তৈরি হবে, মানে হিট তৈরি হবে, এবং এটা গরম হবে, এবং গরম হলে এর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর মানে কি, এর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। এবার এর রেজিস্ট্যান্স কতটা চেঞ্জ হলো সেইটাকে ক্যালকুলেট করে সেইটাকে ক্যালিব্রেট করা থাকে যে টেম্পারেচারের সঙ্গে, মানে এটা একটা ক্যালিব্রেট করা জিনিস। মানে আমরা যে মেথডটা এতক্ষণ বলছিলাম যে এই ফর্মুলাটা, এটা তো আমরা ফর্মুলা দিয়ে বলছিলাম, কিন্তু এই ফর্মুলাটা এর মধ্যে ধরো একটা এমন যন্ত্র, সেখানে তোমার সমস্ত কিছু ক্যালিব্রেট করা আছে। মানে এখান থেকে এই যন্ত্রের মধ্যে এর যে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, সেখান থেকে এটা অটোমেটিক্যালি মেজারও হবে কতটা রেজিস্ট্যান্স মেজার হলো, এবং সেই ডেটাটা যখন একটা জায়গায় ফিড করবে, একটা জায়গায় যখন এটাকে ফিড করা হবে, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি টেম্পারেচারের রিডিংটাও পেয়ে যাব। ঠিক আছে, এখানে একটা সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক সিস্টেমটা কিরকম।
মেনলি 3 ওয়্যার সিস্টেম এটা ইউজ করা হয়। এই ধরো আরটিডি যন্ত্রের মধ্যে মানে যে রডটার কথা বলছিলাম, সেই যে রডের মতো দেখতে পাচ্ছিলে, এই যে রডটা, এই যে রডের মতো অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো এই রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, এখানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা হলো ওইটা, ওই রডের মতো জিনিসটা। আর ওখান থেকে আমার 3টে টার্মিনাল বেরিয়ে আসছে, 3 ওয়্যার। এটা একটা তার, এটা একটা তার, আর এটা একটা তার। এই 3টে তার যেটা বেরিয়ে আসছে সেটাকে একটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টে লাগাতে হবে। হতে পারে এটা একটা মাইক্রো কন্ট্রোলার হতে পারে, এখানে লাগানো হলো। এবার এইখানে ব্যাপারটা প্রোগ্রামিং করা থাকছে যে এত রেজিস্ট্যান্স হলে এত টেম্পারেচার, এত রেজিস্ট্যান্স হলে এত টেম্পারেচার। এই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট এটা একটা কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রামিং করা আছে যে এত রেজিস্ট্যান্স হলে এত টেম্পারেচার হওয়া উচিত। সেই ব্যাপারটা এখানে ক্যালকুলেটেড হচ্ছে এবং সেইটা আমাদের ডিসপ্লেতে চলে আসছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের মোটরের টেম্পারেচারটা যদি যে কোনো মুহূর্তে আমাদেরকে পেতে হয়, সব মুহূর্তে তো আর আমরা এরকম করে কারেন্ট মানে রেজিস্ট্যান্স মাপবো আবার রেজিস্ট্যান্স মেপে হাতে হাতে মাপবো, এটা তো সম্ভব নয়। সেটা এক দুবার এমনি যদি নর্মাল কন্ডিশনে আমরা মাপতে চাই, মানে অফ করে সেটা করা সম্ভব, বা যখন মোটরটা কোনো কাজ করছে না সেই অবস্থায় করা সম্ভব। কিন্তু যদি আমি সবসময় একটা কন্টিনিউ রিডিং পেতে চাই, মোটরের রেজিস্ট্যান্স মোটরের ওয়াইন্ডিং টেম্পারেচারটা প্রত্যেক মুহূর্তে কত, সেই রিডিং যদি আমার দরকার হয়, তার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এই আরটিডি যন্ত্র, আরটিডি PT100। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র। এই আরটিডি PT100 নামক একটি ইনস্ট্রুমেন্ট, এটা ইন্ডাস্ট্রিতে খুবই ইউজ করা হয় ফর দ্য পারপাস অফ মোটর ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স মেজারমেন্ট। ঠিক আছে, সেখানে আমাদের মোটর ওয়াইন্ডিং এর যে মোটর ওয়াইন্ডিং গুলো রাখা থাকে কোথায়, মোটর ওয়াইন্ডিং গুলো রাখা থাকে স্লটের মধ্যে। এবার সেই স্লটের যে জায়গা, সেই স্লটের মধ্যে আমাদের এই আরটিডিটাকেও প্লেস করা থাকে। মানে আরটিডির এই যে রেজিস্ট্যান্স পার্টটা, আরটিডির এই যে রেজিস্ট্যান্স পার্টটা, সেটাকে স্লটের মধ্যে এমনভাবে প্লেস করা থাকে এবং সেখান থেকে এই যে 3টে যে তার সেগুলো বেরিয়ে আসছে এবং সেটা বাইরে বেরিয়ে এসে আমাদের মানে একটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে ফিড করছে এবং সেখান থেকে আমরা মোটরের ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করে ফেলতে পারছি, সরি মোটর ওয়াইন্ডিং এর যে টেম্পারেচারটা সেটা ক্যালকুলেট করে ফেলতে পারছি। এটা একটা হয় আরটিডি। আরেকটা যন্ত্র হয় সেটা হচ্ছে থার্মিস্টার। থার্মিস্টার বলেও একটা যন্ত্র হয়, কিন্তু সেই থার্মিস্টারের মাধ্যমে আমরা খুব বেশি টেম্পারেচার রাইজ পর্যন্ত মেজার করতে পারি না। আরটিডির মাধ্যমে আমরা অনেক বেশি 300-400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর মাধ্যমে আমরা মেজার করতে পারি, যে কারণে এটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে মেনলি ইউজ করা হয়। আর হচ্ছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশনে যদি টেম্পারেচার মাপতে হয় কোনো মোটরের, সেক্ষেত্রে যেহেতু টেম্পারেচার রাইজ খুব একটাও বেশি হয় না, সেক্ষেত্রে আমরা থার্মিস্টার নামক একটি যন্ত্র ইউজ করতে পারি। থার্মিস্টার একটা যন্ত্র যেখানেও ওই রেজিস্ট্যান্সের পরিবর্তনের দ্বারা আমরা টেম্পারেচার কতটা বৃদ্ধি হচ্ছে সেটা মেপে ফেলতে পারি। ঠিক আছে, তো এই রকম যন্ত্রের মাধ্যমে আমরা টেম্পারেচারটা তো মেপে ফেলবো। আরটিডি যন্ত্র বা থার্মিস্টার যন্ত্র যাই হোক, তার মাধ্যমে আমরা প্রত্যেক মুহূর্তে মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কত হচ্ছে সেটা মেপে তার থেকে আমরা ক্যালিব্রেট করে টেম্পারেচার কতটা বৃদ্ধি পেয়েছে সেটা জেনে যেতে পারবো। এবার সেখানে আমাদের একটা কন্ট্রোলারও থাকবে, যে এই যে কন্ট্রোলারে তো টেম্পারেচারটা রিডিং দিয়ে দিচ্ছে। এখন এটা থাকাতে উপকারিতাটা কি হবে? আমরা তো জানি এই মোটরের মধ্যে যে আছে ইনসুলেটিং মেটেরিয়াল, সেই ইনসুলেটিং মেটেরিয়াল কতটা পর্যন্ত টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারবে সেটা তো মোটরের নেম প্লেটেই লেখা আছে। মোটরের নেম প্লেটে তো লেখা আছে কি ক্লাস ইনসুলেশন এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে সেখান থেকে আমরা জেনে যাব যে মোটরটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, কারণ আমরা জানি প্রত্যেকটা ক্লাসে কত ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার হয়। তাহলে সেইটা যদি আমাদের জানা থাকে, আর আমরা যদি অটোমেটিক প্রত্যেক মুহূর্তে এরকম রিডিং পেতে থাকি যে মোটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কত, আমরা একটা কন্ট্রোলার ইউজ করতেই পারি, যে যখনই মোটর টেম্পারেচারটা একটা পার্টিকুলার লেভেলের থেকে বেশি হয়ে যাবে, তখন কুলিং এর পারপাসে কোনো একটা পার্টিকুলার ফ্যানকে চালু করে দেওয়া যেতে পারে, মোটরটাকে যাতে ঠান্ডা করা যায় তার জন্য একটা ফ্যানের অ্যারেঞ্জমেন্ট যদি থাকে সেটা করা যেতে পারে, বা যদি না থাকে সেক্ষেত্রে লোড কমানোর ব্যবস্থা করা যেতে পারে, বা তাও যদি না সম্ভব হয় তাহলে মোটরটাকে অফও করতে হতে পারে, মোটরটাকে ঠান্ডা করার দরকার হতে পারে। তো এইরকম ভাবে আমরা আরটিডির মাধ্যমে প্রতি মুহূর্তে মোটর ওয়াইন্ডিং এর টেম্পারেচার ডিসপ্লেতে দেখতে পাবো এবং সেখান থেকে কন্ট্রোলার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা মোটরটাকেও কন্ট্রোল করতে পারবো, যে মোটরটা অ্যাকচুয়ালি কতটা টেম্পারেচার পর্যন্ত আমরা চালাবো সেটা আমাদের হাতে থাকবে। এবার সেখানে বিভিন্ন ধরনের কন্ট্রোলার ইউজ করা যেতে পারে, সেখানে পিআইডি কন্ট্রোলার ইউজ করা যেতে পারে বা ফাজি লজিক কন্ট্রোলার ইউজ করা যেতে পারে। এগুলোর মাধ্যমে আমরা পার্টিকুলার একটা টেম্পারেচার লিমিট পর্যন্তই মোটরটাকে রান করতে অ্যালাউ করবো।
তাতে কি হবে, মোটরটা যদি এক্সেসিভ ওভারলোডে রান না করে তাহলে তার তাপমাত্রা খুব একটা বাড়বে না। তাপমাত্রা যদি না বাড়ে তাহলে ইনসুলেশনের টেম্পারেচারও খুব একটা বাড়বে না, এবং ইনসুলেশন গুলো যেহেতু খুব একটা বেশি হিটেড হবে না, তাহলে ইনসুলেশন গুলো অনেক দীর্ঘস্থায়ী হবে, অনেকদিন চলবে। আমরা সেটাই চাইবো। ঠিক আছে, এখানে একটা টেবিল বিভিন্ন দেওয়া আছে যে কি ধরনের ইনসুলেশন ক্লাসের মোটরের ক্ষেত্রে আমরা কত ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ পর্যন্ত অ্যালাউ করতে পারি। টেবিলটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এটা আমি আর ডিটেলসে গেলাম না। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট অফ দ্য ট্রান্সফরমার ওয়াইন্ডিং। আমরা বিভিন্ন ধরনের মেশিনের ক্ষেত্রে দেখছি যে কিভাবে টেম্পারেচার রাইজটাকে মাপা যায়। তাহলে মোটরের ক্ষেত্রে এরকম হলো, এরকমটা আমাদের জেনারেটরের ক্ষেত্রেও করা যেতে পারে। সেম পদ্ধতি, মোটর আর জেনারেটরের পার্থক্য তো কিছু নেই, খালি ওখানে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট পাচ্ছি জেনারেটর থেকে, এখানে মেকানিক্যাল এনার্জি আউটপুট পাচ্ছি। ইনপুট আউটপুটের পার্থক্য, কিন্তু প্রসেসটা তো একই। তাহলে ওখানেও আমরা আরটিডি দিয়ে টেম্পারেচারটাকে মাপতেই পারি। এখন দেখতে হবে যে আমাদের ট্রান্সফরমার একটা অন্য ধরনের যন্ত্র, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ইকুইপমেন্ট। এখানে যদি আমাদেরকে টেম্পারেচার কত হচ্ছে ওয়াইন্ডিং এ সেটা মাপতে হয়, তার জন্য আমরা কি ব্যবহার করব? তো ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি আমাদেরকে টেম্পারেচার মাপতে হয় ওয়াইন্ডিং এ, তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে একটা যন্ত্র, তার নাম হচ্ছে WTI। ঠিক আছে, WTI কথাটার মানে হচ্ছে ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর। ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর, এটা হচ্ছে এমন একটা যন্ত্র, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরের ছবি। ঠিক আছে, ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরটা এরকম একটা যন্ত্রের মতো হয়। এখানে ভেতরের যেটা একটা কাঁচের একটা ডিসপ্লে দেখতে পাচ্ছ, কাঁচের ডিসপ্লেতে এখানে 0 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত মার্কিং করা আছে। ঠিক আছে, এখানে আরেকটা ভেতরে আরেকটা কাঁটা আছে, এটা আরেকটা ডিসপ্লে আছে ছোট, সেখানে আমাদের দুটো ডিসপ্লে আছে। একটা হচ্ছে আমাদের যে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি যে এই ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর, এটা অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং এর টেম্পারেচারটাকে ইন্ডিকেট করছে, তাই তো? তাহলে এখানে দেখো দুটো কাঁটা, একটা হচ্ছে কালো রঙের কাঁটা, এই কালো রঙের কাঁটাটা কাকে ডিনোট করছে না, ওয়াইন্ডিং টেম্পারেচার এই মুহূর্তে কত সেটা ইন্ডিকেট করছে, এই যে কালো কাঁটাটা। আর একটা হচ্ছে লাল কাঁটা, এই লাল কাঁটাটা ইন্ডিকেট করছে কাকে না, ম্যাক্সিমাম ওয়াইন্ডিং টেম্পারেচার ফর এ ডে, মানে আমরা ম্যাক্সিমাম কতটা পর্যন্ত রাখতে চাই। জেনারেলি এটা 90 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, 85 টু 90 ডিগ্রি সেলসিয়াস এরকম রেঞ্জে রাখা হয়ে থাকে। ম্যাক্সিমাম ওয়াইন্ডিং টেম্পারেচার আমরা কতটা অ্যালাউ করতে পারি। আর এখানে যেই দুটো দেখতে পাচ্ছ ছোট দুটো ডায়ালের মতো, এখানে হচ্ছে আমরা সেটিংটা করে থাকি যে এত টেম্পারেচার হলে অ্যালার্ম বেজে উঠবে। যেই মানে অ্যালার্ম কতটা বাজবে তার সেটিংটা এখানে করা যেতে পারে। আর কত টেম্পারেচার হলে ট্রিপ সিগন্যাল পাঠাবে, মানে কত টেম্পারেচার হলে আর ট্রান্সফরমারটাকে চালানো যাবে না, ওয়াইন্ডিং টেম্পারেচার এত হয়ে গেলে আর চালানো যাবে না। যেমন এখানে 90 রেখেছে, দেখো যেই এটা 90 হয়ে যাচ্ছে অমনি কিন্তু ট্রিপ হয়ে যাবে ট্রান্সফরমারটা। হয়তো আমরা অ্যালার্মটাকে রাখলাম 80-তে, 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলে হয়তো অ্যালার্ম বেজে উঠলো যে ট্রান্সফরমার ওয়াইন্ডিংটা খুব হিটেড হচ্ছে, এবং যেই ওটা 90 ডিগ্রি হয়ে গেল অমনি ট্রিপ হয়ে যাবে। তাহলে ওই যে সেটিং গুলো কততে ট্রিপ আর কততে অ্যালার্ম, সেই সেটিং গুলো এইখান দিয়ে করা যায়। আর এখানে এটা হচ্ছে আমাদের একটা WTI যন্ত্র। এবার হচ্ছে আমরা WTI যন্ত্রের মধ্যে দেখতে পাচ্ছি দুটো, দেখো এখানে তারের মতো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই একটা ধরো যে তার, মানে এটা একটা অন্য, এটা হচ্ছে একটা ক্যাপিলারি পাইপ। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা, এটাও এক ধরনের পাইপ কিন্তু ক্যাপিলারি পাইপ নয়। এটা এর মাধ্যম দিয়ে আমরা যে একটা আমাদের ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা কতটা গরম হচ্ছে সেই ইন্ডিকেশনটা আমরা এখান থেকে পাবো। আর এই ক্যাপিলারি যে আমাদের পাইপ আছে, সেই ক্যাপিলারি পাইপের মাধ্যমে আমরা পেয়ে যাব যে অয়েলটা কতটা গরম হয়েছে সেই ইন্ডিকেশনটা। আর এখান থেকে আমরা কন্ট্রোল সিগন্যালটা, আমাদের যে কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল, সেখানে আমরা কন্ট্রোল ওয়্যারগুলোকে সেন্ড করতে পারি। তার জন্য এখানে 3টে টার্মিনাল থাকছে। তাহলে এর ওয়ার্কিংটা কিরকম ভাবে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই ব্যাপারগুলো তো বলা হলো। এখানে দেখো একটা ট্রান্সফরমারের উপরে কিরকম ভাবে এই টেম্পারেচারটাকে মাপা হয়ে থাকে। ট্রান্সফরমারের উপরে যে WTI এবং OTI সেটা কিভাবে রাখা থাকে সেটা আমরা এখান থেকে দেখব।
হচ্ছে দেখো এখানে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি, ট্রান্সফরমারের উপরে কিভাবে ব্যাপারটা হচ্ছে সেটা দেখবার চেষ্টা করছি। তো দেখো এইটা হচ্ছে ট্রান্সফরমারের ট্যাঙ্কটা, এই যে যেটা এই অংশটা দেখো, এইখান থেকে এইটা, এই যে এটা, এগুলো কি, এটা হচ্ছে ট্রান্সফরমারের একটা বুশিং, ঠিক আছে। এই এখান দিয়ে এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, ট্রান্সফরমারের ট্যাঙ্ক ওয়ালটা এইটা, এই যে দুটো করে দাগ দিয়ে দেওয়া রাখা হয়েছে, এটা হচ্ছে আউটসাইড, এদিকটা হচ্ছে বাইরের দিক, আর এটা হচ্ছে ট্যাঙ্কের ভেতরের দিক, মানে এখানে পুরো তেল আছে, এই জায়গার মধ্যে পুরো তেল ভর্তি আছে, ঠিক আছে, এই জায়গাগুলো পুরো তেলে ভর্তি, পাইল টাইপ ট্রান্সফরমার। আর বাইরেটা তো বাইরে আছে একদম অ্যাটমসফিয়ারে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে এই ট্রান্সফরমারের যে বুশিং, মানে ট্রান্সফরমারের এগুলো হচ্ছে একটা বুশিং, আমরা একটা বুশিং এখান দিয়ে দেখতে পাচ্ছি, বাকি বুশিং গুলো আমরা ভিউতে দেখতে পাচ্ছি না এই ভিউ থেকে, ঠিক আছে। ট্রান্সফরমারে কটা বুশিং থাকে, ট্রান্সফরমার হচ্ছে ডিওয়াই এন টাইপের ট্রান্সফরমার হলে আমাদের টোটাল 7টা বুশিং থাকে, তার মধ্যে 3টে হচ্ছে আমাদের কি বুশিং, 3টে হচ্ছে আমাদের হাই ভোল্টেজ, আর 4টে হচ্ছে সেকেন্ডারি, মানে এলবি সাইডের জন্য। তো এখন যেটা হচ্ছে এই বুশিং, সেখানে আমরা কোনো একটা পার্টিকুলার হাই ভোল্টেজ বুশিং এ বা জেনারেলি লো ভোল্ট, হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ যে কোনো একটা বুশিং এ করা যেতে পারে, সেই বুশিং এ একটা সিটি রাখা থাকে, ঠিক আছে, বুশিং সিটি, সেই সিটিকে বলা হয় বুশিং সিটি। এখানে দেখো একটা বুশিং, এই বুশিং এর এখানে একটা সিটি আছে, এখানে একটা সিটি আছে, মানে এটা হলো ধরো সিটির সেকেন্ডারিটা, এই সিটির সেকেন্ডারি মানে একটা যে কোনো পার্টিকুলার বুশিং এ, এটা এইচবি হতে পারে বা এলবি হতে পারে, সেখানে একটা সিটি রাখা থাকে। এই বুশিং সিটি থেকেই আমরা সিগন্যালটা নিয়ে ডাব্লিউটিআই যন্ত্রের মধ্যে পাঠাই। কেন করি এটা, কারণ হচ্ছে মোটর এই ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং, সেখানে সরাসরিভাবে আমরা কোনো যন্ত্রকে এরকম প্লেস করতে পারি না, কোনো আরটিডি বা ইত্যাদি যন্ত্র সরাসরিভাবে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর টেম্পারেচার মাপার কোনো সম্ভাবনা নেই, সেখানে সরাসরি আমরা টেম্পারেচার মাপতে পারি না, তাহলে আমাদেরকে ইনডাইরেক্ট মেথড নিতে হবে। ইনডাইরেক্ট মেথডটা কি, দেখো এইখানে যে বুশিং আছে, এই বুশিং এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে ফেজ কন্ডাক্টরটা, সেটা তো এই বুশিং এর মাধ্যমে গিয়েই ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এ প্রবেশ করছে। এখানে যদি ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা এরকম থাকে, সেই ওয়াইন্ডিং এর মধ্যে লাইনটা গেল কিসের মাধ্যমে, বুশিং এর মাধ্যমেই গেল, তাহলে এই ওয়াইন্ডিং এর মধ্যে যত কারেন্ট যাবে, ওয়াইন্ডিংটার মধ্যে যত কারেন্ট যাবে, তার প্রপোর্শনেট কারেন্টই তো আমার এই সিটিটার মধ্যে দিয়েও যাবে, কারণ এই সিটিটা কোথায় কানেক্টেড আছে, এই বুশিং এর সঙ্গেই কানেক্টেড আছে। তাহলে যত কারেন্ট এখান দিয়ে যাবে ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মধ্যে, ঠিক ততটা কারেন্ট এই সিটির প্রাইমারি দিয়েও যাবে। তাহলে সিটির সেকেন্ডারিতে আমরা যে কারেন্টটা পাবো, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার ওয়াইন্ডিং যে কারেন্টটা ড্র করছে তার সঙ্গে প্রপোর্শনাল। ধরা যাক ট্রান্সফরমারের যে লাইন কারেন্ট, সেটা ধরা যাক আইএল, এটা ধরো আইএল কারেন্ট ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা ড্র করছে, লাইন কারেন্ট। তাহলে এই বুশিং সিটি যেটা আছে, বি সিটি যেটাকে লেখা হয়েছে, বুশিং সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট তৈরি হবে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, বুশিং সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট আই বিসিটি যদি আমরা বলি, আই বুশিং সিটি সেকেন্ডারি, দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল টু আইএল। আইএল যত বাড়বে তত কি হবে, তত আমাদের বুশিং সিটির সেকেন্ডারিতেও কারেন্টটা বাড়বে, আর যত আইএল কমবে তত আমাদের বুশিং সিটির সেকেন্ডারি কারেন্টও কমবে। এখন আমরা এটা করছি কেন, আমরা করছি এটা দেখার জন্য যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ট্রান্সফরমারটা যখন লোড কন্ডিশনে আছে, যখন তার ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন যে কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য ওয়াইন্ডিংটা কতটা গরম হচ্ছে সেটা মাপাটা আমাদের উদ্দেশ্য। এবার কতটা গরম হচ্ছে সেটা মাপতে গেলে কতটা কারেন্ট যাচ্ছে সেটা জানা জরুরি, সেখান থেকেই আমরা ক্যালিব্রেট করে নিতে পারবো যে তার জন্য টেম্পারেচার রাইজ কতটা হচ্ছে। তো এখানে কি প্রসেসটা করা হচ্ছে দেখো, প্রথমত এই যে বুশিং সিটি, সেই বুশিং সিটির সেকেন্ডারি থেকে দুটো তার নিয়ে নিচ্ছে, এই একটা তার, বুশিং সিটির সেকেন্ডারি থেকে দুটো তার বেরোবে, তো এই একটা তার আর এই একটা তার, এই দুটো তারকে নিয়ে আসছে, দেখো দুটো তারকে নিয়ে আসছে কোথায়, এই যে তার আর এই যে তার, এই তার দুটোকে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে ট্রান্সফরমারের এই যে আরটিডি সরি ডাব্লিউটিআই যে চেম্বার, সেই চেম্বারের মধ্যে। ডাব্লিউটিআই চেম্বারের মধ্যে কি থাকে, ডাব্লিউটিআই যে চেম্বারের আগের পাতায় আমরা যেটা, সরি আগের এখানে যেটা আমরা দেখলাম, এই যে চেম্বার এইখানে চলে আসছে, ঠিক আছে। এইখানে কি থাকছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখে নিই।
এই যে ডায়ালটা, এই ডায়ালের ভেতরে অ্যাকচুয়ালি কি থাকছে? এটা ধরো ওই যে ডাব্লিউটিআই এর যে ডায়ালটা আছে ওইটা, এটা হলো, ঠিক আছে। এর ভেতরে আমাদের দুটো তার এলো। কোন দুটো তার? হলো আমাদের এই বুশিং সিটি থেকে। এই যে বুশিং সিটিটা আমি ধরো এখানে বুশিং সিটি সেকেন্ডারিটা দেখাচ্ছি, বুশিং সিটিটা ধরো ওখানে ছিল, সেখান থেকে দুটো তার নিয়ে এলাম আমি, এই একটা তার আর এই একটা তার, এই দুটো তারকে নিয়ে এলাম। সেই দুটো তারের যেটা আছে কারেন্ট, দুটো তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে আমরা পাঠিয়ে দিলাম কোথায়? এখানে। এখানে আমাদের আছে একটা হিটার, এখানে আমাদের একটা কি আছে? একটা হিটার আছে। এখানে ধরো একটা হিটার আছে এরকম। হিটার মানে বেসিক্যালি কিছুই না, একটা রেজিস্টার আছে ধরো। হিটার মানে বেসিক্যালি আমরা একটা রেজিস্টারই ভাবতে পারি, না রেজিস্টারই ভাবতে পারি। তাহলে এই হিটারটা যেই মানে এই সেকেন্ডারিতে, সিটির সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হবে, এটা অ্যাকচুয়ালি কি? বুশিং সিটি। এটা অ্যাকচুয়ালি বুশিং সিটি সেকেন্ডারি থেকে কারেন্ট আসবে, সেই কারেন্টটা এই হিটার এলিমেন্টের মধ্যে দিয়ে ফ্লো করবে কারেন্টটা, এবং হিটার এলিমেন্টটা গরম হবে। এবার গরম যেই হবে, এই হিটার এলিমেন্টের সঙ্গে এখানে একটা ক্যাপিলারি পাইপ লাগানো থাকে, ঠিক আছে। এরকম একটা ক্যাপিলারি পাইপ থাকে, এরকম একটা পাইপের মতো থাকে, সেই পাইপের মধ্যে থাকে একটা গ্যাস, ঠিক আছে। যখনই এই হিটারটা কারেন্ট ফ্লো করছে হিটার এলিমেন্টের মধ্যে, তাহলে এটা গরম হচ্ছে। আর গরম হলে এই হলুদ রঙের যে ক্যাপিলারি পাইপটা দেখালাম, এখানে যে গ্যাসটা আছে, গ্যাসটা কি হবে? গ্যাসটা গরম হবে, গ্যাসটা এক্সপ্যান্ডেড হবে। এবং গ্যাসটা যেই এক্সপ্যান্ডেড হবে, গ্যাসের সঙ্গে কানেক্টেড হচ্ছে আমাদের, কে কানেক্টেড আছে জানো? গ্যাসের সঙ্গে কানেক্টেড আছে আমাদের যে কালো কাঁটাটা, যেটা আমাদের ডাব্লিউটিআইটাকে ইন্ডিকেট করছে, কালো রঙের যে কাঁটাটা, এটা হচ্ছে ওই গ্যাসের সঙ্গে কানেক্টেড আছে। মানে গ্যাসটা যেই মানে গরম হচ্ছে, গ্যাসটা গরম হলেই এক্সপ্যান্ডেড হচ্ছে, এক্সপ্যান্ডেড হলেই কাঁটাটা এই ডান দিকে ছড়তে শুরু করবে। কালো রঙের কাঁটাটা গরম যেই হবে, এটা ডান দিকে ছড়তে শুরু করবে, আবার যেই ঠান্ডা হবে আবার বাঁ দিকে সরে যাবে। তার মানে এই কাঁটাটাকে ডিফ্লেক্ট করবার জন্য রেসপন্সিবল হচ্ছে এই ক্যাপিলারির মধ্যে থাকা যে গ্যাস, সেটা। এবং সেই গ্যাসটা কি কারণে এক্সপ্যান্ডেড হলো? সেটা এক্সপ্যান্ডেড হলো এই যে হিটার এলিমেন্ট, কালো রং দিয়ে দেখালাম, এই হিটার এলিমেন্টটা যখন কারেন্ট ফ্লো হচ্ছে এর মধ্যে, সেটার জন্য। এবার হিটার এলিমেন্টের মধ্যে কারেন্ট কেন ফ্লো হচ্ছে? সেটা হচ্ছে, আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে হিটার এলিমেন্ট কালো রং দিয়ে দেখালাম, এই হিটার এলিমেন্টটা গরম হচ্ছে সিটি সেকেন্ডারি থেকে কারেন্ট পেয়ে, এবং তার জন্য এই হলুদ রঙের যে ক্যাপিলারি, তার মধ্যে থাকা গ্যাসটা এক্সপ্যান্ডেড হচ্ছে। এবং গ্যাসটা এক্সপ্যান্ডেড হলে এখানে যে আমার ডায়ালটা কালো রঙের ছিল, এই কাঁটাটা, এই কাঁটাটা ডিফ্লেক্টেড হচ্ছে। এটা এই ধরো এখানে ছিল, সেই কাঁটাটা হয়তো এইদিকে চলে এলো। কেন হলো? এটা ডিফ্লেকশন হলো বলে, এটা এক্সপ্যান্ড হলো, সেটা এটাকে ডিফ্লেক্ট করাবে। এটা একরকমের হলো। এটা হচ্ছে কিসের এফেক্ট? এটা হচ্ছে বুশিং সিটির মধ্যে দিয়ে কারেন্টের এফেক্ট। এবার বুশিং সিটির মধ্যে কারেন্টের এফেক্টটা কিসের জন্য হচ্ছে? মানে ট্রান্সফরমারটা যেহেতু লোডে আছে, ট্রান্সফরমারটা একটা লোড ড্রপ হচ্ছে, সেই কারণের জন্য হচ্ছে। এবার ট্রান্সফরমারের মধ্যে শুধুমাত্র যে লোডের জন্য ট্রান্সফরমারটা গরম হচ্ছে তা তো নয়, অলরেডি তো কিছুটা হিট হয়ে আছে। এখন এক্সট্রা যে কারেন্ট হচ্ছে তার এফেক্টটা আমরা এখান দিয়ে পাচ্ছি, কিন্তু আরো একটা যে এফেক্ট, যে ট্রান্সফরমারটা যে অলরেডি হিটেড হয়ে আছে, সেটার এফেক্ট পাওয়ার জন্য আমাদের একটা ওটিআই সেন্সারও লাগবে। মানে অয়েল টেম্পারেচারটা কত, অয়েলের টেম্পারেচারটা কত সেটাও তো জানতে হবে, সেটারও একটা ইন্ডিকেশন দরকার। তো সেটার জন্য দেখো, ট্রান্সফরমারের যে ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, সেই ট্রান্সফরমার ট্যাঙ্ক হচ্ছে ওয়াল, এইটা ট্রান্সফরমার ট্যাঙ্ক। এইটা এই ট্রান্সফরমার ট্যাঙ্কের মধ্যে একটা ওটিআই সেন্সার, এটা একটা ডোবানো আছে, ঠিক আছে। এই ওটিআই সেন্সারটা বেসিক্যালি এটা হলো একটা ধরনের বাল্বের মতো, ঠিক আছে। এটা হচ্ছে একটা বাল্ব, ভুল ধরতে পারো। এটা ধরো একটা একটা বাল্বের মতো একটা জিনিস কাঁচের, ঠিক আছে। তো এর মধ্যে কি আছে? এর মধ্যে অয়েল ভরা আছে, কিছুটা ট্রান্সফরমার অয়েল ভরা আছে, এর মধ্যেও কিছুটা ট্রান্সফরমার অয়েল ভরা আছে, এবং ট্রান্সফরমার অয়েল ভরা আছে। এবং এখানে ওই যেরকম আরটিডি যন্ত্রে যেরকম দেখেছিলে ওই একটা লিডের মতো, এই যে একটা মেটালিক লিড দেখতে পাচ্ছ, সিমিলার টাইপের ওখানেও একটা মেটালিক রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এখানেও একটা মেটালিক রেজিস্ট্যান্সও এরকম ডোবানো আছে, ঠিক আছে। এরকম একটা মেটালিক রেজিস্ট্যান্সও এখানে ডোবানো আছে। তাহলে দেখো, যখন এই চেম্বারের মধ্যে ওটিআই সেন্সারটা এরকম রাখা আছে,
যেহেতু এটা তেলের সংস্পর্শে আছে, এটা কোথায় রাখা আছে? অয়েল চেম্বারের মধ্যে আছে। এবার অয়েল চেম্বারে তো তেল আছে, তেলটা তো গরম, সেই তেলের যে গরম তাপটা সেটা কোথায় ট্রান্সফার হবে? সেটা হচ্ছে এই যে রডটা আছে সেই রডের মধ্যে ট্রান্সফার হবে। তার মানে এটা গরম হবে, এটাও গরম হবে, এই রডটা আস্তে আস্তে গরম হবে, যত বেশি তেলটা গরম হবে তত বেশি এই রডটাও গরম হবে। এবং রডটার যে গরম হবে, রডের সঙ্গে কানেক্টেড আছে কি, এই যে দেখতে পাচ্ছ এই যে নলটা, এটা হচ্ছে ক্যাপিলারি পাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিলারি টিউব। এই এটা হচ্ছে ক্যাপিলারি টিউব। এটা হচ্ছে এইরকম টিউব, কিরকম দেখতে হয়, এই যে দেখতে পাচ্ছ কালো রঙের টিউবটা, এরকম একটা টিউবের মতো। এর মধ্যে কি আছে? এর মধ্যে কিছু লিকুইড আছে। এই কালো রঙের যে টিউবটা, এর মধ্যে কিছুটা লিকুইড আছে। আমি এটাকে কালো রং করে দিলেই ভালো হতো। এইটা হচ্ছে কালো রঙের একটা টিউব, ক্যাপিলারি টিউব বলে। এর মধ্যে কি আছে? লিকুইড আছে। সেই লিকুইডটা যখন হিট পায়, হিট হলে সেটা এক্সপ্যান্ডেড হয়ে যায় এবং সেটা গ্যাসে পরিণত হয়। হিট হলে এই লিকুইডটা গ্যাসে পরিণত এবং তার চাপ বৃদ্ধি পায়। এবার সেই চাপটা এসে দেবে কোথায়? সেই চাপটাও এসে আবারও দিচ্ছে এই ডাব্লিউটিআই এর মধ্যেই। ডাব্লিউটিআই এর মধ্যেই দেখো দুটো জায়গা আছে। একটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গা দিয়ে আমাদের বুসিং সিটি থেকে আসছে। আমি এটাকে কপি করছি। দুটো জায়গা আছে ডাব্লিউটিআই এর মধ্যে। দেখো বুসিং সিটি থেকে যে কারেন্টটা আসছে, সেই কারেন্টটা এই তারের মধ্যে দিয়ে আসছে। ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে বুসিং সিটি থেকে কারেন্টটা আসছে, এই তারের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে আসছে। আর যে ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যে পাইপ গ্যাসের প্রেসারটা, সেটা এটা দিয়ে আসছে। এবং দুটো এসেই ঢুকছে কোথায়? ডাব্লিউটিআই এর মধ্যেই ঢুকছে। তাহলে যদি এই ব্যাপারটাকে আমরা এখানে দেখাই এই ছবিতে, তাহলে এটা তো আমরা বলে দিয়েছি বুসিং সিটির মধ্যে ব্যাপারটা কিরকম কি হচ্ছে, বুসিং সিটি থেকে তার এসে কিভাবে যাচ্ছে। আর একটা হচ্ছে ক্যাপিলারি যে পাইপটা থাকবে, ক্যাপিলারি পাইপ থেকে যেটা আসবে সেটাও তো কিছু কাজ করবে। সেটা কি কাজ করবে? ক্যাপিলারি পাইপ থেকে যে তারটা যেটা আসছে, সেটাও এসে এখানে আমাদের একটা জায়গাতে এই প্রেসারটা ট্রান্সফার করবে, এখানে প্রেসারটাকে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, গ্যাসটা এক্সপ্যান্ডেড হয়ে এখানে এলো, দিয়ে প্রেসারটা এখানে অ্যাপ্লাই করলো। সেইটাও আবার অন্য আরেকটা ক্যাপিলারি, এরকম আরেকটা ক্যাপিলারি এখানে থাকবে, সেই ক্যাপিলারিতে এই প্রেসারটা ট্রান্সমিটেড হবে। ঠিক আছে, এই ক্যাপিলারিতে ওই প্রেসারটা আবার ট্রান্সমিটেড হবে। তার মানে যেটা হচ্ছে, দুটো এফেক্ট হচ্ছে। একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওটিআই থেকে আসছে, এটা আমাদের ওটিআই থেকে আসছে। ওটিআই থেকে ক্যাপিলারি পাইপের মাধ্যমে বা ক্যাপিলারি টিউবের মাধ্যমে যে গ্যাস প্রেসার, সেই প্রেসারের প্রভাবে এই ক্যাপিলারি টিউবটা ওই যে কালো রঙের পয়েন্টার দেখেছো, সেই কালো রঙের পয়েন্টারটিকে মুভ করাবে। অন্যদিকে এই আরেকটা যেটা বুসিং সিটি থেকে আগত যে কারেন্ট, সেটা আমাদের রেজিস্ট্যান্স যেটা এখানে আছে হিটার, তাকে গরম করবে। তার প্রভাবে এই ক্যাপিলারির মধ্যে থাকা যে গ্যাস, সেটা এক্সপ্যান্ডেড হবে এবং সেটাও ওই কালো রঙের পয়েন্টারটাকে মুভ করাবে। তাহলে কালো রঙের যে পয়েন্টার, সেটা দুটোর এফেক্টে মুভ করবে। দুটোর এফেক্টে, একটা হচ্ছে ডাব্লিউটিআই সরি এই বুসিং সিটি থেকে, আর একটা হচ্ছে ওটিআই থেকে। দুটোর এফেক্টে কম্বিনেশনে একটা নেট এর মুভমেন্টটা হবে। এবার এই নেট মুভমেন্টটা কত হবে, সেটা থেকেই আমরা পেয়ে যাব হচ্ছে যে কতটা টেম্পারেচার হয়েছে। মানে এটা যদি 60 ডিগ্রি দেখায়, তার মানে আমি বুঝে নেবো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং টেম্পারেচার এখন 60 ডিগ্রি। যদি এটা 50 ডিগ্রি দেখায়, তাহলে বুঝবো 50 ডিগ্রি। মানে প্রত্যেক মুহূর্তে আমরা এই ডাব্লিউটিআই থেকে আমরা রিডিংটা পেয়ে যাব। তো এইভাবে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করা হয়ে থাকে। ঠিক আছে, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করাটা খুবই জরুরি, কারণ আমরা সেখানে যে ইনসুলেটিং মেটেরিয়ালগুলোকে ইউজ করছি, তারা ওই টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারছে কিনা সেটা তো দেখতে হবে। এমন তো হতেই পারে যে আমরা ট্রান্সফরমারে যে মেটেরিয়াল ইউজ করেছি, সেটা হয়তো 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। এখন যদি আমরা কোনো কিছু কন্ট্রোলই না করি, কোনো কিছু মনিটরই না করি, হয়তো ট্রান্সফরমারের লোড এত বেড়ে গেছে যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং টেম্পারেচার হয়তো 110 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই ট্রান্সফরমারের ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যাবে, ট্রান্সফরমারের মধ্যে ফল্ট দেখা দেবে। তো সেইটা আমরা কোনো মতেই চাই না। সেই কারণে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সকে একটা বড় রেটিং এর ট্রান্সফরমারের ক্ষেত্রে তো অবশ্যই থাকে, একটা ডাব্লিউটিআই যন্ত্র থাকে এবং সেই যন্ত্রের মাধ্যমে আমরা রেগুলারলি ওটাকে মনিটর করি। এবং যদি কোনো কারণে টেম্পারেচারটা তার যে লিমিটিং ভ্যালু তার কাছাকাছি চলে যায়, প্রথমত একটা অ্যালার্ম সিগন্যাল জেনারেট করি। প্রথমত অ্যালার্মটা জেনারেট করি, এবং তারপরেও যদি না সেটা থেমে থাকে, কোনো ব্যবস্থা না গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আরো যদি টেম্পারেচার বাড়ে, সেক্ষেত্রে ট্রিপ সিগন্যালটা জেনারেট করা হয়। মানে সার্কিট ব্রেকারে এই সিগন্যাল চলে যায় এই তারের মাধ্যমে। সার্কিট ব্রেকার অপারেট করানোর জন্য যে সিআর প্যানেল, কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল,
সেখানে এই তারের মাধ্যমে সিগন্যাল চলে যাবে এবং কন্ট্রোল রিলে প্যানেলের যে রিলে আছে সেই রিলেটা এই ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারটিকে অফ করিয়ে দেবে। এইভাবে ব্যাপারটা কাজ করে। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের টেম্পারেচারটা মনিটরিং হয় বিভিন্ন মেশিনের ক্ষেত্রে, রোটেটিং মেশিন এবং ট্রান্সফরমার, এই দুটো মেশিনই আমাদের মূল আলোচ্য বিষয়। সেখানে কি পদ্ধতিতে টেম্পারেচারটাকে মনিটর করতে হয় ওয়াইন্ডিং এ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এর যে পরবর্তী যে ট্রান্সফরমার অয়েলের প্রপার্টি ডিগ্রেডেশন কি কি কারণে হয়ে থাকে সেই ব্যাপারগুলো দেখব। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? চন্দন পাল, হ্যাঁ স্যার। বলো, বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি, লাস্ট পার্টটা আরেকবার ভিডিওটা দেখতে হবে একবার, রেকর্ডিংটা। আচ্ছা, মানে ঠিক মতো তাও অতটা হয়নি। ঠিক আছে, দেখে নিও। এখানে কি এটা ওটিআই এর এখানে কোথা থেকে সিগন্যাল আসছে কি বললাম? দুটো দুটো সিগন্যাল তো আসছে টেম্পারেচার মাপার জন্য। এটা কি, এই এই জিনিসটাকে কি বলে? এই যে জিনিসটা সিটির মতো দেখিয়েছি, এটা কি সিটি? এটা কোথায় থাকে বলো? এই সিটিটাকে কি সিটি বলে? এই যে সিটিটা কার তলায় আছে? বুসিং এর তলায় আছে, তাহলে কি সিটি বলবে এটাকে? বুসিং সিটি। বুসিং সিটি থেকে একটা তার আসছে, দুটো তার আসছে, আর একটা তার হচ্ছে ওটিআই চেম্বার থেকে আসছে। ওটিআই সেন্সার যেটা আছে সেখান থেকে আসছে। ঠিক আছে, যারা বুঝতে পারোনি তারা একবার ভিডিওটা দেখে নিও, তারপরে যদি না বুঝতে পারো তাহলে আবার বলবে।